কেঁচো খাবো, ব্যাঙ খাবো, সাপ খাবো, ইঁদুর খাবো, কালা কুত্তা খাবো, কালা গরু খাবো, কালা বিড়াল খাবো, খেয়ে খেয়ে সব শেষ করে দিব। গোটা পৃথিবীর সব কিছু খেয়ে ফেলবো আমি। একদম আমাকে ধরবে না। আমি উড়ন্ত পাখি, ওই আকাশে উড়ে যাব, ওই আকাশে মুক্ত মনে উঠে বেড়াবো মেঘের দেশে। নূর কথাগুলো বলছিল আর দৌড়াচ্ছিল, আর পেছনে কয়েকজন নার্স ওকে ধরার চেষ্টা করছিল। নূর নার্সদের ধরা দেয় না, বরং প্রাণপণে ছুটতে থাকে। একটা সময় নার্সগুলো ধরে ফেলে আর বেশ কয়েকটা কিল বসিয়ে দেয় নূরের পিঠে। নূর ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করে ওঠে, কাঁদতে কাঁদতে আবার হাসতে শুরু করে। নূর এভাবেই মার খায়, কিন্তু কেউ দেখার নেই। রুমা নামের একজন নার্স নূরের গাল চেপে ধরে বলে, এই বালরা এখানে আসার পর থেকে আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলছে। মন চায় ভুল মেডিসিন দিয়ে এখনই মেরে ফেলি। মেরে ফেলা কি? আমাকে মেরে ফেল না প্লিজ। আমিও জানতে চাই মেরে ফেলা কাকে বলে। মেরে ফেলে কি মানুষ বাসায় যেতে পারে? আমারও তো মন চাই ওরে বিষ খাওয়াই, সারাদিন জ্বালিয়ে মারে, ওর পিছনে দৌড়াতে হয় আমাদের। বিষ কি? আমি বিষ খাবো? এনে দাও না প্লিজ, বিষ এনে দাও। আমার খুব বিষ খেতে ইচ্ছে করছে, আমি পেট ভরে বিষ খাবো। কথা বলতে বলতে নূর আবার দৌড় দেয় আর কারো সাথে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যায়। সামনে উপস্থিত থাকা মানুষটি নূরকে তাড়াতাড়ি তুলে। নূর উঠে দাঁড়িয়ে সামনের লোকটির দিকে হাত বাড়িয়ে বলে, আমার বিষ এনে দিবা? আমার না খুব বিষ খেতে মন চাচ্ছে। বিষ কি চেটে চেটে খাওয়া যায়? এসব পচা খাবার এগুলো খেতে হয় না। ওরা যে বললো আমাকে মেরে ফেলতে ওদের মন চায়, আর বিষ খাওয়াতেও ওদের মন চায়। তুমি ওদের টাকা দাও না, ওরা বিষ এনে দিক। আমার খুব বিষ খেতে ইচ্ছে করছে। তা তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম হচ্ছে বিষ 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 আমার নাম। স্যার, ওর নাম নুসা জান্নাত নূর। আপনি আসেন স্যার, আপনার কেবিনটা দেখিয়ে দিই। সেই অপরিচিত লোকটি হচ্ছে এখানকার নতুন ডাক্তার জুনায়েদ আহমেদ জুবিন। উনি একজন সাইকোলজিস্ট। 3 জন বড় বড় সাইকোলজিস্টের মধ্যে উনি একজন। নূরকে বাকিরা নিয়ে গেল, আর সীমা জুবিনকে নিয়ে জুবিনের কেবিন দেখাতে নিয়ে গেল। জুবিন ওর কেবিনে ঢুকে সীমার দিকে তাকিয়ে বলল, সীমার সাথে যারা এখন ছিল সব নার্সদের ডাকতে। সীমা কাঁপতে কাঁপতে ওদের ডেকে আনলো। আমাদের ডেকেছেন স্যার? তা আপনারা সবার ওই মেয়েটাকে কি করতে মন চাই বললেন? কই না তো, আমি কিছু বলিনি তো। জাস্ট শাট আপ। আমি প্রথমবার সবাইকে একটাবার সুযোগ দেই, তাই আপনাদেরও দিলাম। এরপর থেকে এসব শুনলে বা দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না। জি স্যার, আর এমন হবে না। আপনারা এখন যেতে পারেন। নূর আছে একটি মানসিক হসপিটালে। নূরের ভালো মন্দ বোঝার মতো কোনো সেন্স নেই। জুবিন আজকেই এখানে এসেছে। সিঙ্গাপুর থেকে ডাক্তারি পাশ করে আজকেই ঢাকাতে এসেছে এই হসপিটালে। জুবিন উঠে দাঁড়াতেই 2 জন ডাক্তার শ্রাবণ আর নিশি এসে দাঁড়ালো জুবিনের সামনে। ওদের সাথে হাই হ্যালো করে জুবিন বলল, পুরো হসপিটালটা একবার ঘুরে দেখবে। নিশি আর শ্রাবণ মিলে জুবিনকে ঘুরে ঘুরে হসপিটালটা দেখাতে লাগলো। হুট করে কে যেন এসে জুবিনের মাথায় এক বালতি পানি ঢেলে দিল। জুবিন ঘুরে দেখে নূর হাতে তালি দিচ্ছে আর হাসছে আর লাফাচ্ছে। নার্স নূর, বাইরে কেন? বেশ করেছি, পানি দিয়েছি। আমি মেডিসিন নিব না বলেছি, তাও আমারই জোর করছে। আমি কি অসুস্থ নাকি যে আমাকে মেডিসিন খেতে হবে? কার এত বড় সাহস তোমাকে অসুস্থ বলে? আজকে ওরে আমি পিটুনি দিব। সত্যি তো? একদম। যে আমাকে জোর করে ইঞ্জেকশন দেয়, মেডিসিন খাওয়ার পর বাচ্চাতে 10টা ইঞ্জেকশন দিবি? এত কম? তাই দিব। বাট সেই দুষ্টুটা কে বলো তো? এই যে এই ফাজিলটা, চল আমি ধরবো আর তুই ওকে ইঞ্জেকশন দিবি। না না, এখন না। এখন দিলে ও দৌড় দিবে। যখন ওই দুষ্টুটা ঘুমাবে তখন ওরে ইঞ্জেকশন পুশ করব, কেমন? যাতে ও দৌড় দিতে না পারে। আচ্ছা। জুবিন কথার ছলে নূরকে ওর রুমে নিয়ে গেল আর খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিচ্ছে। তুই কে? তোমাকে কলিজাটা মেরে ফেলছিস তাই না? এখন আমাকেও মেরে ফেলতে চাস? আমি তোমাকে মারতে চাই না নূর, আমি তো তোমার বন্ধু। বন্ধুরা কখনো বন্ধুকে মারে না। বন্ধু কি? বন্ধু দিয়ে কি হবে? আমার বন্ধু লাগবে। তুই চলে যা, চলে
চলে যা এখান থেকে, চলে যা বলছি। তুইও দুষ্টু লোক। জুবিনকে ভুলিয়ে ভালিয়ে নূরকে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। শ্রাবণ আর নিশি জুবিনের কেবিনে ছিল। জুবিন গিয়ে টাওয়েল দিয়ে মাথা মুছে নিল। শ্রাবণ জুবিনের দিকে তাকিয়ে বলল, নূরের সকল ডিটেলস এখানে আছে, আর নূর সহ আরও 9 জনের চিকিৎসার দায়িত্ব আপনাকে নিতে বলেছে হসপিটালের কমিটি। আর নূর সহ এই 9 জনের মধ্যে নূর সব থেকে বেশি দুষ্ট। ওকে সামলানোটা অনেক কষ্ট। নূর এখানে আছে কতদিন হলো? ওর কোনো পরিবর্তন এসেছি নাকি? 3 মাস হলো নূর এখানে, আর এখানে থেকে ভালো হচ্ছে না, বরং খারাপের দিকে এগোচ্ছে। যাকে সামনে পায় কামড়ে দেয়, মারে, আর মাঝরাতে গান গায় আর চিৎকার করে কান্না করে। নিশি আর শ্রাবণ চলে যাওয়ার পর জুবিন মনে মনে ভাবল, নূরের পরিবারের সাথে একান্তে কথা বলে জানতে হবে কি এমন ঘটনা ঘটেছিল যে নূর মানসিকভাবে অসুস্থ হয়ে গেল। জুবিন এসব ভাবছিল, হুট করে কারো চিৎকার শুনতে পায় আর দৌড়ে কেবিন থেকে বের হয়। নূর একজনের মাথা ফাটিয়ে দিয়েছে বালতি দিয়ে মেরে। নার্স নূরকে ধরে একটা ঘরে বন্দি করে রাখে। জুবিন গিয়ে দেখে শ্রাবণ একজনের মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। যার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, সেই খুশিতে হাসি থামাতে পারছে না। সব শেষ করে দিব, সব নষ্ট করে দিব। আমার কলিজাকে নিয়ে দুষ্টু কথা বলা, কাউকে বাঁচিয়ে রাখবো না। জুবিন গিয়ে নূরের রুমে গিয়ে নূরের দিকে তাকিয়ে ভালো করে খেয়াল করে দেখলো। নূর যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, 2 পাশে বেনি করা চুল, বাট একটা খুলে গেছে আর একটা আছে। একটা গোলাপি কালারের ফ্রক পরা, সালোয়ারের একটা পা উঁচু আর আরেকটা পা নিচু। জুবিন নূরের রুমে ঢুকতেই নূর রাগী চোখে তাকালো জুবিনের দিকে। নূর জুবিনের কাছে যেতেই নূর বলে উঠল, আমি তোমার কলিজাকে চিনি, যাবে তুমি ওর সাথে তোমার কলিজার কাছে? সত্যি তুই চিনিস আমার কলিজাদেরকে? আমাকে প্লিজ নিয়ে চল না, কতদিন ওদের দেখিনি। আমি নিয়ে যাব তোমার কলিজার কাছে, বাট ও তো তোমার সাথে দেখা করতে চায় না। কেন? আমার উপরে রাগ করছে আমার জানরা? খুব রাগ করছে, আর বলছে তোমার সাথে আর কথা বলবে না। কেন? আমার খুব কষ্ট হয় ওদের ছাড়া। তুই বলিসনি? বলছি, বাট শুনছে না, কারণ তুমি ঠিকমতো মেডিসিন নাও না, নিজের যত্ন নাও না, ঠিকমতো খাওয়া দাওয়া করো না। এবার থেকে আমি সব করব, তাও প্লিজ আমাকে নিয়ে চল। আমি শক্ত করে জড়িয়ে ধরবো ওকে, শুধু এত এত আদর দিব। নিয়ে যাব, বাট আগে আমার সব কথা শুনতে হবে তোমার, তাহলে নিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, আমি তোর সব কথা শুনবো। তাহলে আজকে থেকে আমরা শুধু বন্ধু, কেমন? বন্ধু? বন্ধু? কিন্তু বন্ধু দিয়ে কি হয়? বন্ধু দিয়ে আমি কি করব? বন্ধু মানে যার কাছে সব মনের কথা বলা যায় আর যার সব কথা শুনতে হয়। বন্ধু কথা না শুনলে বন্ধু কষ্ট পায়। জুবিন নূরের সাথে গল্প জুড়ে দেয়। জুবিন চাচ্ছে নূরের সাথে মিশে নূরের মনে আর মাথায় কি চলছে এটা জানতে। নূরের সাথে মিশলে খুব সহজে ওর চিকিৎসা শুরু করতে পারবে জুবিন। জুবিন নূরের সাথে কথা বলে বুঝলো নূর কোনো কথা মনে রাখতে পারে না, এক কথা বারবার জানতে চায়। তবে নূর যে ওর জীবনে বড়সড় ধাক্কা খেয়েছে সেটা ওর কথা শুনেই বোঝা যায়। জুবিন গল্প করে নূরকে রুমে রেখে চলে আসে, বাট নূর জুবিনের পেছন পেছন এসে ওর কেবিন কোনটা দেখে যায়। পরের দিন সকালে হসপিটালে এসে দেখে নূর ওর কেবিন আর ডেস্কের উপর বসে আছে। জুবিন মুচকি হেসে নূরকে চেয়ারে বসতে বলল আর ওর চেয়ারে নিজেও বসে পড়ল। জুবিনের কথায় নূর 2 পা তুলে বসে পড়ে। জুবিন খেয়াল করে দেখে নূর মুচকি মুচকি হাসছে। নূর কিছু না বলে এক দৌড়ে কেবিন থেকে বের হয়ে গেল। জুবিন নূরের ফাইলটা দেখার জন্য উঠতে গিয়ে বুঝলো উঠতে পারছে না, চেয়ারের সাথে আটকে গেছে। জুবিনের বুঝতে বাকি রইল না যে নূর এখানে গ্লু ফেলছে। জুবিন শ্রাবণকে ফোন দিয়ে ওর কেবিনে আসতে বলল। শ্রাবণের সাথে আরো 2 জন এসে টেনে টুনে জুবিনকে তুলল। জুবিনকে তুলে শ্রাবণরা চলে যায়। তখন জুবিন খেয়াল করে দেখে নূর ডেস্কে থাকা একটা কাগজে নূর আঁকিবুকি করছে, হয়তো কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু জুবিন সেটা বুঝতে পারছে না। জুবিন বাইরে থেকে শুনতে পাচ্ছে নূর চিৎকার করে ওকে ডাকছে। জুবিন নূরের কাছে গিয়ে দেখলো নূর ইনজেকশন নিবে না, তাই দৌড়াদৌড়ি শুরু করছে আর নার্সগুলো ওকে ধরার চেষ্টা করছে।
নূর জুবিনকে দেখে দৌড়ে এসে জুবিনের পেছনে লুকায়, আর এটা দেখে জুবিন নার্সদের ইশারায় চলে যেতে বলে। জুবিন নূরের আড়ালে বাম হাত দিয়ে ইনজেকশনটা নার্সের হাত থেকে নেয়, তারপর নূরের দিকে তাকিয়ে বলে, আমরা এখন একটা খেলা খেলবো। এই খেলাটা খেলতে খুব মজা। কি খেলা শুনি? তুমি এখন চোখ বন্ধ করে শুয়ে থাকবে আর তোমার কলিজার কথা মনে করবে। যদি তোমার হাতে পিঁপড়া কামড়ানোর মতো ব্যথা পাও তো মনে করবে তোমার কলিজা তোমার কাছে ফিরে আসবে, আর না পেলে মনে করবে আর ও ফিরে আসবে না। তবে সাথে সাথে চোখ খুলে কিন্তু সারা জীবনের জন্য তুমি তোমার কলিজাকে হারিয়ে ফেলবে। আচ্ছা, আমি চোখ খুলবো না। আমার জানরা আসবে তো আমার কাছে? আসবে তো। তুমি এখন শুয়ে পড়ো আর আমি তোমার পাশে বসে আছি, কেমন? তুই চলে যাস না যেন। আমার কলিজারা আসলে আমি তোর সাথে ওদের দেখা করিয়ে দিব। আচ্ছা, তুমি চোখ বন্ধ করে কলিজাকে মনে করো আমি তোমার পাশেই বসে আছি, কেমন? নূর শুয়ে চোখ বন্ধ করে আছে, আর জুবিন নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় জুবিন খেয়াল করলো নূরের ঘুম এসে গেছে চোখে। জুবিন খুব সাবধানে নূরকে ইনজেকশন পুশ করে দিল। তাতে নূর একটু নড়ে উঠল, বাট আবার ঘুমিয়ে গেল। নূরকে সবসময় মেডিসিন খাওয়ানো যায় না, তাই ওকে ইনজেকশন পুশ করতে হয়। জুবিন খুব সাবধানে উঠে চলে গেল। জুবিন নূরের সম্পর্কে কিছু জানার জন্য ফাইল বের করে দেখতে থাকে। এই ফাইলে নূরের সম্পর্কে অনেক কথা লেখা আছে। জুবিন ফাইলগুলো লেখাগুলো পড়তে থাকে। নুসাইবা জান্নাত নূর, বাবা বিজনেসম্যান আর মা গৃহিণী। বাবা মা আর নূর আর ওর ছোট বোন পরীকে নিয়েই ওর পরিবার। নূর গান পাগল একটা মেয়ে ছিল, আর ওর কলিজা ছিল ওর বোন আর ওর ভালোবাসার মানুষ উৎস চৌধুরী। নূর সবসময় পরি আর উৎস ছাড়া কি বুঝতো না। আর উৎসের সাথে নূরের পরিচয় হয় ওদের কলেজের একটা প্রোগ্রামে। উৎস একজন ফেমাস মিউজিশিয়ান ছিল। নূরের সাথে উৎসের প্রথমে বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। তবে উৎস নূরকে প্রাণ দিয়ে ভালোবাসতো। একে অপরের প্রাণ ছিল ওরা। ওদের রিলেশন ভালো চলছিল, আর ওদের রিলেশনের কথা সবাই জানতো। আর ওদের বিয়ের ডেটও ঠিক হয়ে গিয়েছিল। দুজনে মিলে শপিং থেকে শুরু করে ওরা দুজন কি করবে না করবে সব দুজনে মিলে ঠিক করছে। উৎস আর নূরের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। ওদের দিকে তাকালেই বোঝা যেত ওরা কত সুখী কাপল। নূরের প্রাণ ছিল ওর দুষ্টু বোন পরি। উৎস পরীকে খুব ভালোবাসতো। কিন্তু বিয়ের 4 দিন আগে আশ্চর্যজনকভাবে পরি আর উৎসের কোনো খোঁজ নাই। কেউ ওদের খোঁজ দিতে পারেনি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব তোলপাড় করছে, তাও ওদের খোঁজ মিলেনি। জুবিন এবার বুঝলো নূর কেন বারবার বলে ওর কলিজারা। তবে কেউ জানে না পরি আর উৎস কোথায় আছে, আর ওরা দুজন গেলই বা কোথায়। কেউ জানে না পরি আর উৎস কোথায় আছে, আর ওরা দুজন গেলই বা কোথায়। নূর তো পাগল প্রায় অবস্থা, কারণ ওর দুজনেই ছিল নূরের প্রাণ। নূর খাওয়া দাওয়া ছেড়ে একটা সময় ঘরবন্দি করে ফেলে নিজেকে। সারাদিন কান্না করত, চিৎকার করে কেঁদে কেঁদে উৎস আর নূরকে ডাকতো। নূরের বাবা মাও নূরকে বোঝাতো, বাট নূর কোনো কথা শুনতো না। পরীর বয়স 5, ওর কথাগুলো বলতো পাকা বুড়ির মতো, আর পরীর কথা মনে করত আর চিৎকার করে কাঁদতো। নূর তো নিজেকে সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল দিন দিন। প্রায় 1 মাস 18 দিন পর একদিন সকালে নূর নামাজ পড়ে বাগানে যাবে বলে ওদের দরজা খুলতেই দেখে 2টা লাশ সাদা কাপড় পেঁচানো। নূর চিৎকার করে ওর মা আর বাবাকে ডাকে। নূরের চিৎকার শুনে ওনারা দৌড়ে আসে আর দেখে 2টা লাশের সামনে নূর পাথরের মতো বসে আছে। ওনারা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এসে দেখে 2টা লাশের মুখ খুব খারাপভাবে থেতলে দেওয়া। ওনারা আর একটু সামনে গিয়ে দেখে একটা পরীর লাশ আর একটা উৎসের, দুজনেই মুখে কোনো ভারী কোনো পাথর দিয়ে থেতলে দেওয়া। এটা দেখার পরে নূর চিৎকার করে কান্না করে সেন্স হারিয়ে ফেলে। 5 দিন পর সেন্স ফিরে, বাট আগের কোনো কথাই মনে রাখতে পারেনি। নূরের মেমোরি লস হয়েছে। মেমোরি লস হওয়ার পর থেকে নূরের অত্যাচার বাড়তে থাকলো, আর এভাবেই আস্তে আস্তে নূর একজন মানসিক রোগীতে পরিণত হয়। সেদিন পরীর আর উৎসের ভয়ঙ্কর মুখের আকৃতি আর এক কাছের মানুষ হারানোর শোক নূর সহ্য করতে পারেনি।
জুবিন ফাইলটা পড়ে ওর মাথায় বেশ কিছু কথা ঘুরপাক খাচ্ছে। কেন জানি মনে হচ্ছে এখানে আরো অনেক কিছু অজানা থেকে গেছে। জুবিনের মনে হচ্ছে এর পিছনে আরো অনেক কাহিনী আছে। তবে নূরের সাথে ঘটে যাওয়া ঘটনাটা জুবিনের মনকে নাড়া দিয়ে গেছে। জুবিন দুপুরে লাঞ্চ সেরে বাকি রোগীদের দেখে ওর বাসায় চলে যায়। আজকে ওর মনটা ভালো নেই। জুবিন ওর রুমের বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছে, বাস্তবতা এত নিষ্ঠুর কেন? কেন এত কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের? নূর হয়তো উৎসকে অনেক ভালোবাসতো, এজন্য ওর এইভাবে মৃত্যুটা সহ্য করতে পারেনি। আর কোনো বোনই তার ছোট বোনের এমন লাশ চোখের সামনে দেখতে পারবে না। তার মানে নূরের ব্রেনে প্রচুর চাপ পড়ছে, আর একটা সময় ব্রেন কাজ করা বন্ধ করে দিছে। তখনই নূর সেন্স হারিয়েছে। আর বড় কথা, নূরের সাথে কার এমন শত্রুতা ছিল যে পরি আর উৎসকে এত কষ্ট দিয়ে মেরে ফেললো? তার মানে নূরের কলিজা পরি আর উৎস কেউ এখন বেঁচে নেই। তার মানে এখন উৎস নামটা ব্যবহার করেই নূরের চিকিৎসার প্রথম ধাপ শুরু করতে হবে। এসব ভাবতে ভাবতে জুবিন একটা সময় চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে ডাক্তার শ্রাবণের ফোনে জুবিনের ফোন কল আসে। ডাক্তার শ্রাবণ জুবিনকে ইমিডিয়েট হসপিটালে আসতে বলে, কারণ হসপিটাল কমিটি একটা বোর্ড বসাবে। জুবিন দ্রুত ফ্রেশ হয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়ে। জুবিন হসপিটালে পৌঁছে মিটিং রুমে যায়। অনেক অনেক ডাক্তার এখানে উপস্থিত। জুবিন একটা চেয়ারে বসে পড়ে। জুবিনের এখনো জানা নেই আজকে মিটিংটা হচ্ছে আসলে কি বিষয় নিয়ে। তারপর হসপিটাল কমিটির একজন বড় ডাক্তারের কথা জুবিন অবাক হয়ে তাকিয়ে রইল ওনার দিকে, কারণ এখানকার একজন মানসিক ভারসাম্যহীন রোগী নাকি প্রেগনেন্ট, তাও আবার 5 মাসের। জুবিন এমনিতেই নূরের বিষয়টা নিয়ে ওকে খুব ভাবাচ্ছে, তার মধ্যে এই ঘটনা। জুবিন চুপ করে সবার কথা শুনছে আর ভাবছে এমন কাজ কে করতে পারে। সবাই এক এক করে তাদের মন্তব্য পেশ করছে। এবার জুবিনের পালা। জুবিন কিছু একটা ভেবে তারপর বলল, জানি না কাজটা কে করছে, তবে কোনো নিকৃষ্ট জানোয়ার ছাড়া এমন কাজ কোনো মানুষ করতে পারে না। যদি রোগীকে দেখে কোনো ডাক্তার নিজেকেই কন্ট্রোল করতে না পারে, তো সেই ডাক্তার না, সে মানুষরূপী জানোয়ার। আর ডাক্তার যদি করে না থাকে, তাহলে ওয়ার্ড বয়, দারোয়ান, কোনো স্টাফ, কেউ তো একজন করছে। আর আমি বলবো, এখন অ্যাবর্শন করালে রোগীর আরও সমস্যা হবে। কিন্তু রোগী এই বাচ্চার জন্ম দিবে কিভাবে? ও তো নিজেই একজন মানসিক রোগী। ওই রোগীর জন্য আরও কেয়ার করার ব্যবস্থা করা হোক। আর এখানকার সব নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয়, দারোয়ান, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর 2 জন ডিটেকটিভ রাখুন সবার আড়ালে, যাতে এমন কাজ কে করছে সেটা জানা যায়। অনেক আলোচনার মাঝেই সবার মিটিং শেষ হলো। এটা যদি মিডিয়া জানে তো হসপিটালের নামে খুব খারাপ বদনাম ছড়িয়ে যাবে, তাই সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে। জুবিন মিটিং রুম থেকে বের হয়ে কেবিনে আসছিল। হঠাৎ বন্ধু ডাক শুনে থেমে যায়। তারপর পেছনে তাকিয়ে দেখে নূর জানালা ধরে ঝুলছে। জুবিন কিছু না বলে মুচকি হেসে ওর কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালো। নূরও দৌড়ে এসে জুবিনের কেবিনে ভেতরে ঢুকে পড়ল। তোমার সাথে আমার কথা নাই, আমি রাগ করছি তোমার উপর। কেন? আমি কি করছি? তুমি আমার চেয়ারে আঠা লাগিয়ে দিয়েছো। জানো কত কষ্ট করে আমি উঠছি চেয়ার থেকে? ও আচ্ছা, আর আঠা দিব না, সরি। আচ্ছা থাক, আর কান ধরতে হবে না। এখন বলো, এখানে কি করছো তুমি? এই নাও, এটা খাও। না, আমি মেডিসিন খাবো না, তিতা খেতে। আরে বোকা, এটা মেডিসিন না, এটা অনেক মিষ্টি খেতে। এটা সিবিট চকলেটের মতো। এই দেখো, আমিও খাচ্ছি। তাহলে আমিও খাবো। জুবিন একটা সিভিট নূরের মুখে দিল। নূর চোখ মুখ কুঁচকে ফেললো। তারপর যখন দেখলো মিষ্টি খেতে, তখন জুবিনের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। জুবিন নূরের সাথে কথা বলতে বলতে উৎস আর পরীর কথা জিজ্ঞাসা করলো, বাট নূর মাথা চুলকে মনে করার চেষ্টা করছে। জুবিন যখন দেখছে নূর ভ্রু কুঁচকে সিরিয়াস হয়ে যাচ্ছে, তখনই অন্য কথা বলে নূরের মনোযোগ সরিয়ে ফেলছে। একেবারে বেশি প্রেসার দেওয়া যাবে না। নূর ওর মুখের সিভিটটা কড়মড় করে চিবিয়ে খেয়ে জুবিনের দিকে আবার হাত বাড়িয়ে আরেকটা সিভিট চাইলো। আর একটা সিভিট চকলেট দে। আর নাই, আবার কালকে আনবো। আচ্ছা, আমি প্রতিদিন আসবো আর তুই আমাকে সিভিট চকলেট দিবি। আচ্ছা দিব,
এখন তুমি তোমার রুমে গিয়ে চুপটি করে বসে থাকো, আমি এখন একটু কাজ করব। বন্ধু, আমাকে একটা জিনিস কিনে দিবি? আমি তোর সব কথা শুনবো। বলো, আমি এনে দিব। আমাকে রান্নাবাটি আর পুতুল কিনে দিবি? নূর কথাটা বলেই এক দৌড় দেয়। জুবিন নূরের কাণ্ড দেখে মুচকি হাসে আর ওর কাজে মনোযোগ দেয়। তারপর জুবিন চেক করে নূরের এখন কি কি মেডিসিন চলছে। তারপর নূরের সব মেডিসিন বদলে দেয়। তারপর নূরের আগের কথা সব টেস্টের রিপোর্ট দেখে। রাত 10টার দিকে নূর জুবিন ছাড়া কারো হাতে খাবারও খাবে না, মেডিসিনও খাবে না বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। জুবিন তখন ডাক্তার শ্রাবণের সাথে কথা বলছিল। একটা নার্স জুবিনকে ডেকে নিয়ে যায়। তারপর জুবিন নূরকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে ঘুমাতে বলে উঠতে যাবে, তখন নূর জুবিনের হাত ধরে আবার বসিয়ে দেয় আর বলে মাথায় হাত বুলিয়ে দিতে। জুবিন হাত বুলিয়ে দেয়। একটা সময় নূর ঘুমিয়ে পড়ে। জুবিন নূরের গায়ে চাদর টেনে দিয়ে বলে, আল্লাহ কার ভাগ্যতে কি লিখে রাখে বোঝা বড় দায়। তোমার নামের সাথে তোমার অনেক মিল। আজকে সুস্থ থাকলে হয়তো উৎসের সাথে অনেক সুখে থাকতে, বাট ভাগ্য আজকে তোমাকে এখানে এনেছে। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, তবে তোমাকে সুস্থ করার জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব। এটা আমার নিজের কাছে নিজের ওয়াদা। রাত 1টা। ডাক্তার শ্রাবণ আর জুবিন একটা রুমে আছে। জুবিন আর শ্রাবণ একে অপরের দিকে তাকিয়ে আছে, কারণ ওই মেয়েটাকে গর্ভবতী করছে। আর এই প্রমাণটা জুবিনরা কালেক্ট করছে সিসিটিভির ফুটেজ দেখে। হসপিটালে 1-1.5 বছর কোনো ফুটেজই ডিলিট করা হয়নি। আর জুবিন প্রমাণ হিসেবে সেই ফুটেজটা নিল আর সিসিটিভি থেকে ফুটেজটা ডিলিট করে দিল। সেই রাতেই জুবিন হসপিটাল কমিটিকে প্রমাণসহ দেখাবে বলে ঠিক করে, কারণ রক্ষক যদি ভক্ষক হয় তো এখানে কেউ নিরাপদ থাকবে না। জুবিন আর শ্রাবণের মাঝে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। শ্রাবণ জুবিনকে খুব পছন্দ করছে, কারণ জুবিন একজন মানুষ হিসেবে যথেষ্ট ভালো। সেদিন রাতে জুবিন ওর কেবিনেই ঘুমিয়ে পড়ে। তারপর সকালে নূরকে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে একটু বাইরে যায়। নূর সারাদিন ওর পেছনে লাগে, দুষ্টুমি করে, চিৎকার করে, কান্না করে, তারপর আবার দম ফাটানো হাসি শুরু করে। জুবিন নূরকে ছোটদের রান্না বাটির সেট আর একটা খুব সুন্দর পুতুল কিনে দেয়। নূর তো পুতুল দেখে খুব খুশি। নূর হাজিবাজি রান্না করে আর জুবিনকে সেটা মিছিমিছি খেয়ে খুব সুনাম করতে হয়। আর জুবিনের সুনাম শুনে নূরের তো খুশির শেষ নেই। আর সেই দিনই জুবিন প্রমাণটা দেখানোর আগেই জুবিনের ফোন চুরি হয়ে যায়, এজন্য প্রমাণটা দেখাতে পারেনি। জুবিন বুঝে গেছে এই হসপিটালে এমন কেউ আছে যে সব সময় ওকে ফলো করে। দেখতে দেখতে কেটে যায় 2টা মাস। নূরের সাথে জুবিনের এখন খুব ভালো বন্ধুত্ব। নূর আগের থেকে অনেক ডেভেলপ করছে। এখন নূর জুবিনকে কথা মতো মেডিসিন দেয়, গোসল করে, খাবার খায়, জুবিনের দেখে ব্যায়াম করে। জুবিন একটা জিনিস খেয়াল করে যে 2 মাস হচ্ছে ওর এখানে আসা, বাট কেউ এখনো নূরকে দেখতে আসেনি। পরে জানতে পেরেছে নূরের আম্মু নাকি অসুস্থ, তাই আসতে পারে না। 2 মাস নূর ভালো ছিল, বাট 15 দিন পর থেকে নূর আবার পাগলামি শুরু করেছে। জুবিন এর কারণ খুঁজে পাচ্ছে না। জুবিন কি মনে করে নূরের সব মেডিসিন চেক করতে গিয়ে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ নূরের সব মেডিসিন বদলে দেওয়া হয়েছে আর তার বদলে ড্রাগ মিশ্রণ এমন মেডিসিন নূরকে ইনজেকশন দিয়ে পুশ করা হচ্ছে। এতদিন নার্স জুবিনকে ইনজেকশন রেডি করে দিত আর জুবিন অথবা শ্রাবণ আর না হয় আর নিশি নূরকে দিত। জুবিন সেই নার্সকে হন্য হয়ে খুঁজেও কোথাও পেল না। জুবিনের এখন নিজেকেই কেমন পাগল পাগল লাগছে। নূর একদিন ওর পুতুলটা খুঁজে পাচ্ছে না। নূর রেগে যাকে সামনে পাচ্ছে তাকেই মারছে। আজকে যে ওকে ধরতে এসেছে নূর তাকে কাউকে কামড় দিছে, কাউকে মেরেছে, যা পায় তা দিয়ে আঘাত করছে। নূর হন্য হয়ে ওর পুতুলটা খুঁজে বেড়াচ্ছে, কারণ এই পুতুলটাকেই নূর ওর বোন পরি মনে করে। নূর পাগলের মতো করে কাঁদছে আর চিৎকার করছে। কোনো নার্স কাছে আসতে পারছে না ভয়ে। শ্রাবণ জুবিনকে ফোন দিয়ে জানালো নূরের পাগলামি বেড়ে গেছে, যাতে এক্ষুনি হসপিটালে আসে। এই 2 মাসে সবার জানা হয়ে গেছে নূরকে যদি কেউ সামলায় তো সে হচ্ছে জুবিন।
ওদিকে নূর বন্ধু বন্ধু করে জুবিনকে ডাকছে। জুবিন দ্রুত ড্রাইভ করে হসপিটালে আসে, তারপর দ্রুত পায়ে নূরের রুমে যায়। নূর জুবিনকে দেখে আর জুবিনকে জাপটে ধরে কাঁদতে শুরু করে। নূর জুবিন এমন ভাবে ধরে আছে মনে হচ্ছে পুতুল নয়, কেউ ওর আত্মাটাকে নিয়ে গেছে, আর জুবিনকে বলছে ওটা খুঁজে দিতে। জুবিন ইশারায় নার্সদের চলে যেতে বলে, তারপর নূরকে বুকের থেকে না সরিয়ে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জুবিনের মনে হচ্ছে নূর ওকে জড়িয়ে ধরার সাথে সাথে ওর বুকটা শান্তিতে ভরে গেছে। এই কেমন অনুভূতি জুবিনের জানা নেই, তবে এটা হতেও পারে। জুবিন নূরকে ওর বুক থেকে সরিয়ে দেখে, কান্না করে নূর চোখ মুখ লাল করে দিছে। জুবিন নূরের সেই ভেজা ভেজা চোখের দিকে তাকিয়ে। নূর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জুবিন অনেক কষ্টে নূরকে থামালো, তারপর একটু পানি খাইয়ে ওকে বেডে বসালো। তারপর বিছানার নিচ থেকে শুরু করে সব জায়গা খুঁজলো, বাট পুতুলটা সত্যি কোথাও নেই। জুবিন কোমরে 2 হাত দিয়ে ভাবলো নূর কোথায় কোথায় বেশি যায়। জুবিন সব জায়গায় পুতুলটা খুঁজলো, কিন্তু পুতুলটা আর পেল না। নূর হেঁচকি তুলে কাঁদছে। জুবিনের কেন জানি নূরের কান্না সহ্য হচ্ছে না। জুবিন এক ধমক দিল আর নূরকে বেডে শুয়ে পড়তে বলল। নূর ধমক খেয়ে চুপচাপ শুয়ে পড়ল। জুবিন নূরের রুম থেকে বের হয়ে ওর কেবিনে গিয়ে খুঁজলো, বাট তাও খুঁজে পেল না পুতুলটা। নূরকে ধমক দেওয়াতে জুবিনের নিজেরই কষ্ট লাগছে, তাই আবার নূরের রুমে যায় আর গিয়ে দেখে নূর গুটিসুটি মেরে শুয়ে কাঁপছে। জুবিন চাদর টেনে দিতেই জুবিনের ডাউট হলো, তাই নূরের গায়ে হাত দিয়ে দেখলো নূরের খুব জ্বর। উফ, এই মেয়েটা আমাকেই পাগল করে দিবে। সামান্য একটা বিষয় নিয়ে এত ভয় পেয়েছে যে জ্বর বাঁধিয়ে বসে আছে। মন চাচ্ছে ঠাটিয়ে এক গালে চর বসিয়ে দেই। নার্স নার্স, এর আবার কই হারিয়ে গেল কে জানে। জি স্যার, ডাকছেন? ইনজেকশন রেডি করুন, ওর অনেক জ্বর। জ্বর মাথাতে উঠে গেলে বিপদ হয়ে যাবে। ইমিডিয়েট ওর জ্বর কমাতে হবে। জি স্যার। না না, আপনাকে রেডি করতে হবে না, মেডিসিনগুলো আমাকে দিন, আমি রেডি করে নিচ্ছি। নূরকে নিয়ে এখন যথেষ্ট সাবধানে থাকতে হবে, কারণ এক ভুল বারবার করা যাবে না। ওকে স্যার। নার্স দ্রুত মেডিসিন আনতে গেল আর জুবিন ওর পকেট থেকে রুমাল বের করে পানিতে ভিজিয়ে আনলো, তারপর নূরের কপালে দিয়ে রাখলো। নার্স এসে জুবিনকে ইনজেকশন আর মেডিসিন দিল, আর জুবিন সেটা নিজে চেক করে তারপর নূরের হাতে পুশ করলো। নূর বিড়বিড় করে কিছু বলছে। জুবিন নার্সকে চলে যেতে বলল। জুবিন ঝুঁকে নূরের মুখের কাছে কান পেতে শোনার চেষ্টা করছে আসলে নূর কি বলছে। উৎস পড়ি, উৎস ভালোবাসি। জুবিনের মুখে হাসি ফুটল, কারণ নূরের কিছু কিছু জিনিস মনে পড়ছে। কিন্তু হঠাৎ করে জুবিনের মুখের হাসিটা চলে গেল। জুবিন পাশের চেয়ারে বসে নূরের দিকে তাকিয়ে ভাবছে, যেখানে আমার খুশি হওয়ার কথা আমি সেখানে খুশি হতে পারছি না কেন? আচ্ছা, নূর যদি সুস্থ হয়ে যায় এখান থেকে তো চলে যাবে, তাহলে কি আমাকে ভুলে যাবে? আচ্ছা, আমি ওকে নিয়ে তো ভাবি কেন? আমি কি ওর মায়াতে পড়ে গেছি? ওর ছোট ছোট আবদার দুষ্টুমিগুলোকে সাথে ওকে কি আমি ভালোবেসে ফেলেছি? আমার কেন মনে হয় আমার ভালো থাকা নূরের মাঝেই? আমি এ কোন গোলকধাঁধায় পড়লাম? বারবার কেন মনে হচ্ছে আমি নূরকে হারিয়ে ফেললে আমিও মরে যাব। পরের দিন সকালে নূরের জ্বর কমে যায়। নূরের পুতুল খুঁজে পায়নি এখনো। নূর মন খারাপ করে জুবিনের কেবিনে এসে জুবিনের সামনের চেয়ারে বসে অ আ লিখছে। জুবিন 2টা দেখিয়ে দিয়েছে, বাট নূর সব লিখে ফেলছে। জুবিন সহ্য করতে পারছে না নূরের এমন নিশ্চুপ থাকাটা। আজকে কোনো কথা বলছে না, দুষ্টুমি করছে না, কোনো আবদার করছে না। জুবিন চেয়ার থেকে উঠে চলে গেল, তাও নূর কিছু বলল না। নূর ওর গলাতে জুবিনের স্টেথোস্কোপটা নিয়ে গলায় ঝুলিয়ে মন খারাপ করে লিখছে। জুবিন একটা রোগীর চেক আপ করতে গিয়ে দেখে একজন নূরের পুতুলটা নিয়ে কোলে নিয়ে বসে আছে। জুবিন চেক আপ করে নার্সকে মেডিসিন দিয়ে বাজারে গিয়ে আবার সেম আরেকটা পুতুল কিনে আনলো, আর এমন ভাব করলো যেন আগেরটাই খুঁজে পেয়েছে। নূর তো খুশি হয়ে জুবিনকে জাপটে ধরে আর গালে আদরও দিয়ে দিছে। জুবিন ওর চেয়ারে বসে নূরের হাসি মুখের দিকে তাকিয়ে আছে। নূর খুশিতে নাচতে নাচতে গিয়ে
জুবিনের সামনে গিয়ে দুম করে জুবিনের কোলে বসে পড়ে। জুবিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে নূরের দিকে। নূর ওর গলার স্টেথোস্কোপটা আর আরেক হাতে পুতুলটা নিয়ে জুবিনের বুকে স্টেথোস্কোপটা ঠেকিয়ে জুবিনের দিকে তাকিয়ে বলে, জোরে জোরে নিঃশ্বাস ধরে রাখো। ওরে ডিজিটাল ডাক্তার, নিঃশ্বাস ধরে রাখলেও তো আমি মারা যাব। বলো, জোরে জোরে নিঃশ্বাস নিন। ও হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস নিন। আপনার কি অসুখ হয়েছে আমাকে বলুন। মনে হয় আমার প্রেম রোগ হয়েছে। আমাকে একটু ভালো করে মেডিসিন দেন তো, যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারি। ও বুঝেছি, বেশি বেশি সুইট চকলেট আমাকে কিনে দেবেন, তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে। ওরে দুষ্টু ডাক্তার, রোগ আমার আর সিবিট খাবেন আপনি? সিবিট খাবেন এটা বললেই হয়। এত ডাক্তারির অভিনয় করতে কে বলেছে শুনি? দে, আরও তোকে প্রেম রোগের মেডিসিন দিব তাহলে। দাঁড়াও, দিচ্ছি, পকেটে আছে, এই নাও। তা আমাকে এখন কি মেডিসিন দিবেন আপনি? মেডিসিন দিব তো তোকে, ওয়েট, আমি এখন ডক্টর। তাহলে একটু আদর, একটু ভালোবাসা দেন, যাতে আমি বেঁচে থাকতে পারি। এই যে মেডিসিনের নাম লিখে দিছি, খেলে ঠিক হয়ে যাবে। ওকে ম্যাম। নূর জুবিনের কেবিনে বসে বসে এতদিন দেখছে জুবিন কিভাবে রোগীকে চেক আপ করে আর মেডিসিন দেয়। সেই দেখে নূরও আজকে জুবিনকে মেডিসিন দিছে। বাট অবুঝ মেয়েটা জানেই না ডাক্তার জুবিন তার সরলতার আর নূর নামক এই প্রণবতীর মায়ায় জড়িয়ে গেছে। সত্যি আমাদের এই মনটা বড্ড অবুঝ, তা না হলে মানসিক রোগীর মায়ায় কেন পড়বে জুবিনের মতো এত বড় একজন ডাক্তার? এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে যায়, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যার জন্য আবার সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। আর যা ঘটে সেটার জন্য জুবিন মোটেও প্রস্তুত ছিল না। জুবিন কেবল বাসায় থেকে এসেছে, গাড়িটা পার্ক করে ওর কেবিনের দিকে যাচ্ছিল। কোথাও থেকে নূর ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে এসে জুবিনকে জাপটে ধরে কাঁদতে থাকে। নূর এত ভয় পেয়েছে যে ও রীতিমতো কাঁপছে। জুবিন কিছু বুঝতে পারছে না যে কি এমন দেখেছে যে নূর এভাবে কাঁপছে। জুবিন নূরকে বুক থেকে সরাতেই দেখছে নূর ঢলে পড়ে যাচ্ছে। জুবিন নূরকে ধরে আর কোলে তুলে হসপিটালে নেয়। জুবিন মুখে পানি দিয়ে সেন্স ফেরানোর চেষ্টা করে, বাট নূরের সেন্স ফিরে না। জুবিন ইমিডিয়েট নূরের সিটি স্ক্যান করতে বলল, কারণ নূরের ব্রেনে যদি এখন ক্ষরণ হয় তো সব হাতের বাইরে চলে যাবে। জুবিন এটা বুঝে গেছে নূর আবার এমন কিছু দেখেছে যার জন্য ভয় পেয়েছে আগের মতো। একটু পর শ্রাবণ জুবিনকে ফোন দিয়ে জানায় একজন রোগী কোনো রকম ভাবে ছাদে উঠে নিচে লাফ দিছে আর 5 তলা থেকে নিচে পড়ছে, যার কারণে মুখটা থেতলে গেছে। আর যখন এটা ঘটে তখন নূর 2 তলার জানালার পাশে রান্নাবাটি খেলছিল। কিছু পড়ার শব্দে তাকিয়ে আবার সেই রক্তমাখা মুখ দেখে ভয় পেয়ে সেন্স হারায়। জুবিন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় যে নূরের ব্রেনে রক্তক্ষরণ হয়নি। ভয় পেয়ে এমন হয়েছে। এখন জুবিন অন্য কারণে ভয় পাচ্ছে, কারণ এখন 2টা ঘটনা ঘটতে পারে। 1, হয় নূর আগের কিছু মনে করতে পারবে, 2, আর না হয় সারা জীবনের জন্য মানসিক রোগী হয়ে যাবে। এখন অনেকে মনে মনে ভাবছেন বাংলা সিনেমার মতো কাহিনী হচ্ছে। তাদের বলি, মনে করেন কোনো পড়া আপনার ব্রেন থেকে আউট হয়ে গেছে, কিছুতেই মনে করতে পারছেন না। দেখবেন কোথাও যদি সেটা আবার এক পলক দেখেন, আবার আপনার ব্রেন সেটা ক্যাচ করবে, কারণ সেই পড়া আপনি আগেও পড়েছিলেন বা আপনার জানা ছিল। সেই রকম কিছু কিছু জিনিস ব্রেন থেকে আউট হয়ে গেলেও আবার যদি সেটা চোখের সামনে পড়ে তো সেটা পুরোপুরি আবার মনে পড়ে যায়, যেমন নূরের হয়েছে। নূর সেদিন উৎস আর পরীর এমন রক্তমাখা মুখ দেখেই সেন্স হারিয়েছিল। আর আগের তুলনায় যেহেতু নূর ডেভেলপ করছে, তাহলে মনে পড়াটাও স্বাভাবিক। সাইকোলজির দিক থেকে বলতে গেলে আরো অনেক জটিল ব্যথা আছে, তবে আমি আমার মতো করে আপনাদের সহজ করে বোঝাতে চেয়েছি। জুবিন প্রাণপণ চেষ্টা করছে নূর যাতে এবার সুস্থ হয়ে যায়, কারণ কোনো ডাক্তারই চায় না তার রোগীকে সুস্থ না হোক। প্রায় 24 ঘন্টা পর নূর সেন্স আসে আর উৎস আর পরি বলে চিৎকার করে ওঠে। জুবিন তখন কেবিনেই বসেছিল।
নূরের চিৎকার শুনে জুবিন দৌড়ে নূরের কাছে যায়, বাট নূর হাউমাউ করে কান্না করেই যাচ্ছে। নূর এখন জুবিনকে চিনতে পারছে না। নূরের বাবা মা নূরের সুস্থ হওয়ার খবর পেয়ে ওনারা ছুটে আসে। জুবিন বুকের ভেতর তোলপাল শুরু হয়ে গেছে, কারণ নূর তো আর এখানে থাকবে না। নূর ওর বাবা মাকে পেয়ে ওদের জড়িয়ে ধরে কান্না করছে, আর একটু দূরে দাঁড়িয়ে সেটা দেখে জুবিনের বুকে কাটার মতো বিঁধছে। নূরের বাবা জুবিনের কাছে গিয়ে বলে ওনারা আর নূরকে আর এখানে রাখবে না। জুবিন যেন সবকিছু বুঝিয়ে দেয়। জুবিন মাথা নেড়ে হ্যাঁ বলে। নূরের সবকিছু গোছগাছ করে নেয়। নূরের ব্যাগপত্র ওর বাবা মা গাড়িতে তুলছে। নূরকে কেন জানি বেডে থাকা পুতুলটা ওকে খুব টানছে, এজন্য পুতুলটা নিয়েই নূর বেরিয়ে আসে। নূরের বাবা মা বলে জুবিনের জন্য নূর সুস্থ, এখন জুবিনকে ধন্যবাদ দিয়ে আসতে। নূর জুবিনের কেবিনে গিয়ে দেখে জুবিন মাথা টেবিলে ঠেকিয়ে বসে আছে। আসবো স্যার? এসো এসো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন। থাক, ধন্যবাদ দিতে হবে না। ঠিক খাওয়া দাওয়া করবে, আর মেডিসিন যেন মিস না যায়, কেমন? নিজের খেয়াল রাখবে, আর যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। এই নাও, এটা আমার পার্সোনাল নাম্বার। আপনার চোখ কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? আসলে খুব কাছের কাউকে হারিয়ে ফেলছি তো, এই জন্য একটু মনটা খারাপ। ও আচ্ছা, ভালো থাকবেন, আমাদের বাসায় বেড়াতে আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নূর গাড়িতে উঠে যাচ্ছে, আর জুবিন ওর কেবিনের জানালা দিয়ে দেখছে। জুবিনের মনে হচ্ছে কেউ শরীর থেকে আত্মাটা বের করে নিয়ে যাচ্ছে। ছেলেদের নাকি কাঁদতে মানা, তারপরেও আজকে জুবিন নিঃশব্দে কাঁদছে। মায়া জিনিসটা সত্যি ভয়ঙ্কর। জুবিন নিজেকে অনেক বোঝাচ্ছে, বাট বারবারই ব্যর্থ হচ্ছে। ভালোবাসা কি মানুষ আর দিন ঠিক করে হয়? ভালোবাসাটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়, আর কখন কাকে ভালোবেসে ফেলে এই অবুঝ মনটাও জানে না। জুবিনও তাই নূরের সাথে থাকতে থাকতে নূরকে এতটা ভালোবেসে ফেলেছে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জুবিনের হসপিটালে আসলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, কিছুই যেন ভালো লাগে না। স্টেথোস্কোপটা, লিখার খাতাটা, নূরের সেই আবদার সিবিট নিয়ে জানালা ধরে ঝুলে থাকা, নূরের চেয়ারে পা তুলে বসাটা, এসব কিছু জুবিনকে মনটাকে খুব পোড়ায়। নূর বাসায় গিয়ে উৎস আর পরীর কবর দেখে, তারপর জিয়ারত করে। নূর নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, বাট কাছের মানুষ হারানোর কষ্টটা যে হারায় সেই বোঝে। নূর এখন কাজের মধ্যে নিজেকে বিজি রাখতে চায়, এজন্য নূর চিন্তা করছে জব করবে, কারণ কাজের মাঝে থাকলেই এসব চিন্তা থেকে ও দূরে থাকবে। পরের দিন সকালে নূর জুবিনকে ফোন করে জানায় ওর মাথা ব্যথা করছে 2 দিন ধরে। জুবিন নূরকে দেখা করতে বলে। নূর জুবিনকে ওর বাসার অ্যাড্রেস দেয়, আর জুবিনকে বাসায় আসতে বলে। জুবিন মন চাচ্ছে এখনই এক দৌড়ে নূরের কাছে চলে যায়। একটা বার নূরকে দেখার জন্য জুবিনের মনটা যে কতটা ব্যাকুল হয়ে আছে সেটা কাউকে যদি দেখানো যেত। জুবিন হসপিটালের কাজ শেষ করে বাসায় চলে যায়। সন্ধ্যার দিকে জুবিন নূরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। নূরকে দেখে জুবিনের বুক কাঁপছে, কারণ এই নূর আর আগের নূরের মধ্যে অনেক তফাৎ। এখন নূর কতটা গোছালো, সুন্দর করে চুল বাঁধা, ড্রেস আপ কতটা মার্জিত। অ্যাশ কালারের একটা 3 পিস পরে আছে নূর, খুব মানিয়েছে এই কালারটাতে ওকে। নূর জুবিনকে ওর সমস্যার কথা বলে, তারপর জুবিন আবার নূরের রানিং মেডিসিনগুলো দেখাতে বলে। নূর জুবিনকে মেডিসিনগুলো দেখায়। জুবিন নূরের দিকে তাকিয়ে বলে, নূর, কালকে আমার সাথে একবার অন্য কোথাও দেখা করবে প্লিজ? কেন? হয়তো কোনো কারণ আছে, প্লিজ। ওকে, কালকে পার্কে আসবেন। আর শোনো, আজকে আর মেডিসিন নেওয়ার দরকার নেই, কেমন? এই ডোজ কমপ্লিট। পরের দিন বিকালবেলা জুবিন পার্কে গিয়ে দেখে নূর আনমনে আকাশের দিকে তাকিয়ে ঘাসের উপর বসে আছে। আকাশি কালারের একটা 3 পিস পরে এসেছে আজকে। জুবিন মুচকি হেসে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে নূরের পাশে বসে পড়লো, আর নূরের দিকে গোলাপগুলো এগিয়ে দিল। নূর ভ্রু কুচকে জুবিনের দিকে তাকিয়ে আছে। জুবিন তখন মানে আসার সময় ফুলগুলো দেখে ভালো লাগলো তাই নিলাম, আর ফুল তো পবিত্র জিনিস, তাই এই ফুল দিয়ে তোমার সুস্থতার জন্য অভিনন্দন জানালাম। নূর কিছু বলল না। জুবিন নূরের দিকে তাকিয়ে বলল, আমি কি তোমার বন্ধু হতে পারি?
আই মিন, এখানে আমার কোনো বন্ধু নাই। প্রতিটা মানুষের একটা করে বন্ধু থাকা দরকার, যাকে মনে সব কথা বলা যায়। বন্ধু বানিয়ে আপনিও আবার ছেড়ে চলে যাবেন, তাই এই হারানোর কষ্টটা আমি আর সহ্য করতে পারবো না। একবার বিলিভ করে দেখো, কথা দিচ্ছি কষ্ট দিব না। সবাই তো এই কথা বলে, বাট কেউ কথা রাখে না। সবাই আমাকে দূরে ঠেলে দেয়। আমারও একটু বন্ধু দরকার, তাই আপনার কথায় রাজি হলাম। ধন্যবাদ। জুবিনের তো খুশির শেষ নেই, আর নূর রাজি হয়েছে। একটা বন্ধু থাকলে মনের কথাগুলো শেয়ার করলে মনটা হালকা হবে। জুবিন নূরের দিকে তাকিয়ে হুট করে বলল, নূর, তুমি বাসায় থাকা ওই মেডিসিনগুলো খাবে না কেন? এই কেনর উত্তর আমি এখন দিতে পারবো না, তবে আমি তোমার খারাপ চাইবো না, এই বিশ্বাসটুকু রাখো। জুবিন নূরকে নিয়ে একটা মেডিসিনের দোকানে গেল। তারপর ও লিখে দেওয়া মেডিসিনগুলো নিল আর নূরকে বলল এগুলো খেতে, বাট ওর রুমে থাকা মেডিসিন যাতে ভুলেও যাতে না খায়, তবে এমনভাবে খায় এগুলো যাতে কেউ না দেখে, আবার ওইগুলোও যেন খায় এমন একটা ভাব করে চলতে। নূর এতটুকুই বুঝেছে এখানে হয়তো নূরের ভালো হবে, এজন্য জুবিন এসব করছে। আর নূর বেশি কিছু জিজ্ঞেস করেনি, কারণ কেন এর উত্তর সময় মতো পেয়ে যাবে, আর সেটা জুবিনই ওকে দিবে। জুবিন নূরের থেকে ওর ফোন নাম্বারটা নেয় আর কফি শপে গিয়ে কফি খেয়ে তারপর জুবিন নূরকে বাসায় পৌঁছে দেয়। নূর এতটুকু সময় বুঝেছে যে জুবিন যথেষ্ট হাসি খুশি আর ভালো মাইন্ডের একটা ছেলে। নূর বাসায় এসে মায়ের সাথে আড্ডা দেয়, তারপর ডিনার করে নেয় আর শুয়ে পড়ে। নূর বিছানায় শুতেই জুবিনের নাম্বার থেকে ফোন আসে। নূর ওর চোখের পানি মুছে ফেলে, ফোনটা রিসিভ করে। জুবিন হাসি মুখে ওপাশ থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম ম্যাম, কি করেন? ওয়ালাইকুম আসসালাম, আমি শুয়ে আছি। আপনি? আমি কেবল হসপিটাল থেকে আসলাম। ফ্রেশ না হয়ে ফোন দিলেন যে? মানে বন্ধুটা কি করছে জানার জন্য আর কি। আমার জানটার সাথে কথা বলার মনটা আঁকুবাঁকু করছিল, এই জন্য। ও, আপনি ফ্রেশ হয়ে ডিনার সেরে আসুন। হুম 10 মিনিট দাও আমাকে। 10 মিনিট না, আপনাকে 20 মিনিট দিলাম। ওকে। তারপর জুবিন ওর কাজ সেরে কথা নূরের সাথে বকবক করতে থাকে। নূর আর জুবিনের রিলেশনটা এখন নর্মাল হয়ে গেছে। নূর এখন ওর সব কথা জুবিনকে শেয়ার করে, একসাথে ঘুরতে বের হওয়া, ফুচকা খাওয়ার, বন্ধুর মতো পাশাপাশি হাঁটা, মাঝে মাঝে জুবিনকে বাসায় ডেকে রান্না করে খাওয়ানো, দুজন একসাথে শপিং করতে যাওয়া। আর এই কয়েকদিন জুবিন নূর আপনি থেকে তুমি বলাতে পেরেছে। নূর জুবিনের সঙ্গ পেয়ে এখন নিজের কষ্টটা একটু হলেও ভুলাতে পেরেছে। আজকে সকাল থেকে জুবিন ফোন রিসিভ করছে না। নূর সকালে উঠে দেখে ওর গাছে একটা লাল টকটকে গোলাপ ফুটেছে, বাট এটা জানানোর জন্য জুবিনকে ফোন দিচ্ছে, বাট জুবিন ফোনটা রিসিভ করছে না। নূর ব্রেকফাস্ট করে জুবিনের বাসায় চলে গেল। নূর জুবিনের বাসায় গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই পাগলি ডাক্তার, কই তুই? স্যারের জ্বর কালকে রাত থেকে, স্যার ওঠেওনি আর হাসপাতালেও যায়নি। কিছু খেয়েছো? চুপ করে দিয়ে এসেছি, খেয়েছে কিনা জানি না। ওকে। নূর জুবিনের রুমে গিয়ে দেখে জুবিন চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে, একটা সাদা গেঞ্জি আর কালো ট্রাউজার পরে। নূর গিয়ে জুবিনের কপালে হাত রাখতেই জুবিন চোখ খুলে দেখে নূর দাঁড়িয়ে আছে। জুবিন উঠে বসে বেডে নূরকে দেখে, তুমি কখন আসলে? শরীর ঠিক আছে তোমার? নিজে জ্বর বাঁধিয়ে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমার শরীর ভালো আছে কিনা। আরে না, এখন ঠিক আছে আমি। কিছু খেয়েছেন আপনি? সার্ভেন্ট নাকি স্যুপ দিয়ে গেছে? বাট খেতে পারিনি। কেন? অনেক ঝাল, আসলে আমি বেশি ঝাল খাবার একেবারেই খেতে পারি না। ও দাঁড়াও, আমি বানিয়ে দিচ্ছি। না না, লাগবে না, আমি কিছু খেতে ইচ্ছে করছে না। নূর জুবিনের জন্য স্যুপ করে এনে খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। নূর আসাটা জ্বরটাও মনে হচ্ছে ভয় পালিয়েছে। নূর আর জুবিন ডিভানের উপর বসে কফি খাচ্ছে আর গল্প করছে। নূর ভেবে পায় না একটা ছেলে এত কথা কি করে বলতে পারে। নূরের সাথে জুবিন যতটুকু সময় থাকে ততটুকু সময় নূরকে হাসাতেই থাকে কোনো না কোনো ভাবে। আচ্ছা জুবিন, আমার একটা হিসাব মিলছে না, তুমি মিলিয়ে দেবে? বলো, চেষ্টা করব। ডক্টরে তো বেশি কথা বলে না, একটু রাগি রাগি আর গম্ভীর হয়, তাহলে তুমি এত বেশি কথা বলো কেন? কেন, ডাক্তারদের কি বেশি কথা বলতে নেই?
আর এটা কোথায় লেখা আছে শুনি? আসলে তা না, আমার জীবনে দেখা বেশি ডক্টরাই দেখেছি কেমন গম্ভীর টাইপের, বাট তুমি অনেক মন খোলা টাইপের আর হেসে হেসে কথা বলো, এই জন্য বললাম আর কি। আসলে প্রতিটা ডাক্তারের ব্যবহার এমন হওয়া উচিত যাতে কোনো রোগী ডাক্তারের ব্যবহারই তার অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। যদি গম্ভীর হয় তো অনেক রোগী ভয়ে তার সমস্যার কথাই বলতে পারে না, কথা বলতে ভয় পায়, কিছু জিজ্ঞাসা করতে চেয়েও পারে না। এই জন্য আমি চেষ্টা করি সবার সাথে মিশে চলার, আর রোগীদের সাথে হেসে কথা না বললে, ভালোভাবে না মিশলে তাদের মনের কথা জানবো কি করে? তোমার কথাগুলো পছন্দ হয়েছে। হাস্যকর একটা কথা শুনবে। অনেক মেয়ে ছেলে যখন কোনো ইঞ্জেকশন দিতে আসে তখন ভয়ে কেঁদে দেয় আর বলে আস্তে দিতে যাতে ব্যথা না পায়। বাট আমরা ডাক্তার যদি বলি ভয় পাবেন না, ব্যথা লাগবে না, তখন দেখবি রোগী মনে মনে সাহস পায়। বাট ইঞ্জেকশন পুশ করতে যতটুকু লাগার কথা সে ততটুকু ব্যথা পায়। বাট এখানে সান্ত্বনাটা দেয় যাতে রোগীটা সাহস পায়। এই কথাটাই যদি কারো ভয়টা দূর হয় তো হোক না। না না, অনেক ডক্টর আছে ইচ্ছে করে ব্যথা দিয়ে ইঞ্জেকশন দেয়। আমি তো একবার কেঁদে দিয়েছিলাম যখন আমার নিউমোনিয়া হয়েছিল, তখনকার ইঞ্জেকশন। আসলে তা না, অনেক মেডিসিন আছে চামড়ার নিচে দিতে হয়, আবার কোনো মেডিসিন আছে মাংসতে দিতে হয়। কোনটা আছে রগে দিতে হয় সেটা মেডিসিনের উপর নির্ভর করে, আর মেডিসিন অনুযায়ী ইঞ্জেকশনের সুচটা পুশ করা লাগে। এই জন্য কোনোটাই ব্যথা লাগে আবার কোনোটাই লাগে না। বুঝলাম। তাও রোগীর কথা ভেবে আস্তে ইঞ্জেকশনটা দেওয়া উচিত সব ডক্টরদের। চিকিৎসার সময় আবার বেশি মায়া করলে রোগ ভালো হবে না, তাই আমাদের ডাক্তারকে মাঝে মাঝে কঠোর হতে হয়, বুঝলেন? ডক্টর সাহেব, সবই তো বুঝলাম, বাট আরেকটা কথা, আপনার তো কোনো কিছুর অভাব নেই, তাহলে বিয়ে করে সংসারই হচ্ছে না কেন শুনি? পাগলের ডাক্তার আমি, কি আর বিয়ে করবে আমাকে বলো? ওয়েট করি কোনো মেয়ে যদি একটু দয়া করে এসে বলে আমাকে বিয়ে করবে। সেই আশাতে বসে থাকো, ততদিনে বুইড়া হয়ে যাবে। জুবিনের সামনে একজন লোক বসে আছে। জুবিনের ঠোঁটে রহস্যজনক হাসি ঝুলিয়ে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটিও ভ্রু কুঁচকে জুবিনের দিকে তাকিয়ে আছে। জুবিন লোকটির দিকে তাকিয়ে বলল, নূরকে মারতে চান কেন আপনি? ওর পেছনে লেগেছিনি বা কেন? এবার আমার সামনে অত্যন্ত গিরগিটির খোলস ছেড়ে বেরিয়ে আসুন। এসব কি ফালতু কথা বলছেন? নূরকে আমি কেন মারতে যাব? ওহো, তাই নাকি? আপনি ওকে মারতে চাইতেই পারেন, কারণ আপনি তো ওর না। কি যাতা বলছেন? যাতা যদি বলতাম তাহলে আপনার গলার সুরটা এভাবে কাঁপতো না। আল্লাহ প্রতিটা মানুষের মাঝে আলাদা একটা গুণ দিয়ে থাকে, কেউ সেটা কাজে লাগায় আর কেউ কাজে লাগায় না। সেই রকম একটা গুণ আমারও আছে। ডাক্তারির পাশাপাশি আমার রহস্য কিছুতে ঝোঁকটা আমার বরাবরই বেশি, এজন্য এসব আমি জেনেছি। আপাতত এসব বাদ দিয়ে কাজের কথা বলি। আপনি বারবার নূরের মেডিসিন বদলে দিচ্ছেন কেন? আমি কবে? এবার থেকে আপনি যদি নূরের কোনো রকম ক্ষতি করতে চান তো এই ডাক্তারের আরেক রূপ দেখবেন। এর শাস্তি তোলা রইল, সময় মতো পাবেন। আমাকে কাঁচা খেলোয়াড় ভেবে ভুল করবেন না। আজ আসি, খুব শীঘ্রই দেখা হবে। আমার সাথে লাগতে এসেছিস, তোকে দেখ কেমন করে পরবায় পাঠাতে হয়। আমার কাজে বাধা দেওয়া আমি মোটেও পছন্দ করি না। জুবিন আর নূর পাশাপাশি হাঁটছে। হুট করে একটা গাড়ি এসে জুবিনকে মেরে দেওয়ার আগেই নূর জুবিনকে জড়িয়ে ধরে ধাক্কা দিয়ে সরে যায়। হুট করে এমন করাতে জুবিন নিজেকে সামলাতে না পেরে নূরকে নিয়েই জুবিন ফুটপাতে রাস্তার উপর পড়ে যায়। নূর ভয় পেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জুবিন নূরকে তুলে শান্ত করাচ্ছে, বাট নূর জুবিনকে জড়িয়ে ধরেই কেঁদে যাচ্ছে। জুবিন নূরকে তুলে পাশের একটা পার্কে নিয়ে যায়, তারপর একটা দোকান থেকে পানি কিনে নূরকে খাইয়ে দেয়। নূর এখনো কেঁদে যাচ্ছে। আমি আমার উৎস আর আমার পরীকে হারিয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না জুবিন। নূর, ভালোবাসো আমাকে? বিয়ে করবে আমায়? কি হলো বলো, ভালোবাসো আমাকে? ওকে থাক, বলতে হবে না। আমি মরে গেলেও তোমার যায় আসে না। ওকে?
জুবিন এই কথা বলে আবার মাঝ রাস্তায় চলে যায় আর চোখ বন্ধ করে হাঁটা শুরু করে। নূর জুবিনের কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। রাস্তায় খুব দ্রুত গাড়ি চলছে। একটু আগে যা হলো তাতেই নূরের অবস্থা খারাপ, তার উপরে আবার জুবিনের এসব পাগলামি। নূর খেয়াল করছে একটা ট্রাক খুব দ্রুত জুবিনের দিকে আসছে। নূরের উৎস আর পরীর সেই রক্তমাখা মুখটার কথা মনে পড়তেই দৌড়ে জুবিনের কাছে আসে আর জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। জুবিনের মুখে হাসি ফুটে ওঠে। জুবিন খেয়াল করে দেখে নূর সেন্সলেস হয়ে গেছে। জুবিন নূরকে নিয়ে ওর বাসায় আসে আর সেন্স ফিরানোর জন্য নূরের মুখে পানি ছিটিয়ে দেয়। নূর হুড়মুড়িয়ে উঠে আশপাশ তাকায়, তারপর সামনে জুবিনকে দেখে। শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, জুবিন আমাকে ছেড়ে যেও না। উৎস আর পরি আমাকে একা করে দিয়ে চলে গেছে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি আর বাঁচবো না। এমন পাগলামি করো না জুবিন, আমি উৎস আর পরির মতো তোমাকে হারাতে পারবো না। আমি কোথাও যাব না, আমি আছি তোমার সাথে। আমি আমার এই প্রাণবতীকে যে অনেক বেশি ভালোবাসি। আল্লাহর রহমত আর তোমার ভালোবাসা থাকলে আমার কিছু হবে না নূর। নূর জুবিনের জড়িয়ে ধরেই কেঁদে যাচ্ছে। কথায় আছে না, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। নূরেরও এখন সেই অবস্থা। জুবিন ওর বুকে থেকে নূরকে সরিয়ে চোখ মুছে দেয় আর নূরের কপালে আদর দিয়ে দুই গালে হাত রেখে বলে, তোমাকে এখন অনেক শক্ত থাকতে হবে নূর, এত সহজে ভেঙে পড়লে চলবে না। আর আমি তোমাকে এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই। প্লিজ তুমি না করো না, আর না করলেও আমি শুনবো না। বিয়ে কেন দ্রুত করতে চাচ্ছি তোমাকে এখন বলা যাবে না, কারণ ওই বাড়িতে থাকাটা তোমার এখন অনেক রিস্ক। আমি ইচ্ছে করে এমন পাগলামি করছি যাতে তুমি রাজি হও। জুবিন আর নূর ওরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয়, যদিও ওখানে সহ নূরের বাবা মাও ছিল। জুবিন নূরকে ওর বাসায় নিয়ে আসে, তারপর ওর রুমে গিয়ে নূরকে বেডে বসায় আর বলে, সরি মিষ্টি বউ, এমন পাগলামি করার জন্য। আমি তোমাকে কোনোদিনও বলবো না উৎসের জায়গাতে আমাকে বসাতে, বাট তোমার মনে আমাকে একটু জায়গা দাও। কথা দিচ্ছি ভালোবাসার চাদরে তোমারে জড়িয়ে রাখবো, তোমাকে কষ্ট পেতে দিব না। জুবিন এভাবে বিয়ে করার পেছনে কোনো রহস্য তো লুকিয়ে আছেই। এতদিন তোমার সাথে মিশে বুঝেছি বেহুদা কাজ তুমি করবে না। যা বলো বা যা করো তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। সব বলবো, তার আগে বলো তুমি ভেঙে পড়বে না, বরং নিজেকে শক্ত রাখবে। আমাকে ছুঁয়ে কথা দাও, আর কাউকে ছুঁয়ে কথা দিয়ে না রাখলে কিন্তু মারা যায়। জুবিন প্লিজ এসব বলো না। ওকে আর বলবো না, অনেক কষ্ট পেয়েছো আর কখনো কষ্ট দিব না। অনেক অনেক ভালোবাসবো এবার থেকে। নূর তোমার যদি সময় লাগে তো নিতে পারো, তোমার অনুমতি। তোমাকে আমি কখনো টাচ করব না, কারণ হাজব্যান্ড ওয়াইফের মতো পবিত্র সম্পর্কে আমি জোর করে কিছু আদায় করতে চাই না। সবই বুঝলাম, তবে এই যে পাগলের ডাক্তার, আপনি এত কিপটামি করলেন কেন শুনি? কিপটামি? তাও আমি কখন করলাম? এবার বুঝেছি আপনার এত টাকা পয়সা কেন। কিপটামি করে চলেন, এই জন্য এত টাকা পয়সা করেছেন, তাই তো? যা বাবা, সদ্য বিয়ে করা বউয়ের থেকে এখন উপাধি নিতে কষ্ট হচ্ছে তো। তো ম্যাম বলেন তো আমি কখন কিপটামি করলাম আর কিভাবে? আপনি আমাকে সালোয়ার কামিজ পরে বিয়ে করালেন, তাও আবার আপনি একজন সাইকোলজিস্ট হয়ে। যে বিয়েতে যত খরচ যত কম সেই বিয়ে বরকত বেশি। আর কিপটামি করিনি শোনা বউ। এইদিকে এসে জুবিন নূরের হাত ধরে টেনে আলমারির সামনে যায় আর নূরকে বলে আলমারিটা খুলতে। নূর আলমারি খুলে হা হয়ে যায় এত এত শাড়ি আর গয়না দেখে। নূর অবাক হয়ে জুবিনের দিকে তাকায়। এগুলো তোমার সব আমার পছন্দে কিনে এনেছি। তারপর জুবিন নূরকে বলে এখন থেকে নূর যাতে শাড়ি পরে। দুজন মিলে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ডিনার করে নেয়। জুবিনের পেটের উপর মাথা দিয়ে নূর শুয়ে আছে আর সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। জুবিন শুয়ে শুয়ে নূরের মাথায় বিলি কেটে দিচ্ছে। নূরের কেন জানি মনে হচ্ছে জুবিনের হাতে কোনো জাদুর কাঠি আছে। জুবিন এমনভাবে মাথায় বিলি কাটছে যে নূরের মনে হচ্ছে পৃথিবীর সব শান্তিগুলো ওর কাছে ঢেলে দেওয়া হচ্ছে। নূর সিলিং ফ্যানের দিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠল, জুবিন জানো, এখন যাকে আমি আমার বাবা ডাকি সেই আমার আপন বাবা না। আমার নিজের বাবা অনেক আগেই মারা গেছে। আমার বাবার হাতেই ছিল তোমার হাতেই মতো এমন প্রশান্তির ছোঁয়া। বাবা আমার মাথায় হাত রাখতেই আমার সব কষ্ট দূর হয়ে যেত। আর উনি তোমার মেডিসিন বারবার বদলে দেয় যাতে তুমি পাগলি থাকো। কি
তুমি জানো কি বলছো? জানি বলেই তো বলছি। হসপিটালে অ্যাডমিট থাকা কালীনই ওনার পাঠানো লোকই তোমার মেডিসিন বারবার বদলে দিত। এটা জানার পর থেকে আমি নিজে দেখে তারপর তোমাকে মেডিসিন খাওয়াতাম। তোমার বাসাতে গিয়েও সেদিন আমি ভুল মেডিসিন দেখছিলাম, এই জন্যই খেতে মানা করছি। আর তুমি হয়তো জানো না যে তুমি অসুস্থ থাকা কালীন কেউ একবার তোমার খোঁজ নিতেও যেত না। আমি যা বলছি সব সত্যি। এমনকি তোমার যাতে ভুল চিকিৎসা করি সেই নিয়েও আমাকে আননোন নাম্বার থেকে টাকার লোভ দেখিয়েছে। পরে আমি রাজি না হওয়াতে সেই লোক আমাকে থ্রেটও দিছে। এসব আমাকে এতদিন বলনি কেন? তুমি এসব নিয়ে বেশি টেনশন করবে বলে বলিনি, তবে প্রমাণ সহ না ধরা পর্যন্ত তুমি কাউকে কিছু বলবে না, এমনকি তোমার মাকেও না। আর আমি এত কিছু জেনেছি তোমার বাবার একজন খুব কাছের লোকের থেকে। তুমি নিজেকে শক্ত রাখো আর এখন কাউকে কিছু বুঝতে দিও না। জুবিন, নিজের আপন মানুষের থেকে এমন প্রতারণা কি করে সহ্য করব বলো তো? আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল কেন? আমি তো সবার মতো একটু ভালো থাকতে চেয়েছি। যারা মানুষরূপী জানোয়ার তারা এমনটাই করে নূর। এরা পেছন থেকে ছুরি বসাতে ভালো পারে। ওনাকে আমি বাবা বলে ডাকি, উনি আমার বাবা, তারপরে এমনটা করতে পারলো? টাকা পয়সা কি সব? ধুর বোকামে, কাঁদে না, আমি আছি তো তোমার পাশে। নিজেকে শক্ত করো। আমার আর কত কষ্ট সহ্য করতে হবে জুবিন, বলতে পারো? যাদের বেশি ভালোবাসি তারা হয় আমাকে রেখে দূরে সরে যায়, আর না হয় আমাকে ঠকায়। ধৈর্য ধরো নূর, আল্লাহ সব ধৈর্যশীলদের পাশে থাকে। আর দুঃখের পরেই তো সুখের দেখা মিলে, এটা জানো তো? এইসব নিয়ে ভেবে আর কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। নূর জুবিনের বুকে মাথা দিয়ে ধপ করে বসে আছে আর ভাবছে। রোজ রোজ ওর বাবা ওকে মেডিসিন খেয়েছে কিনা জিজ্ঞাসা করত। নূর মুখে হ্যাঁ বলতো, তখন বিশ্বাস করতো না, এসে নিজে চেক করে যেত। নূরের সাথে ভালো বিহেভ করলেও কেমন একটা রাগ রাগ ভাব করে রাখতো ওনার মুখ। জুবিন নূরের কাঁধে হাত রাখতেই নূর জুবিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমি কি করেছি? কেন বাবা আমাকে দেখতে পারে না? কেন বাবা চাচ্ছে আমি পাগল হয়ে থাকি? আমাকে বলো না জুবিন, কেন? আমি তো এর কারণ খুঁজে পাচ্ছি না। কারণ তোমাদের সব প্রপার্টি এখন তোমার নামে। আমি এখন কি করব জুবিন? আমার মাথায় কিচ্ছু আসছে না। কেন আমার সাথে এরকম হয় বারবার? কাঁদে না, আমি আছি তো। আর আমি যে জেনে গেছি এই জন্য ওনার রাগ আমার উপর, আর এই জন্য একটা গাড়ি আমাকে চাপা দিতে এসেছিল। একটা কথা সবসময় মনে রাখবে, আল্লাহর রহমত থাকলে কেউ কাউকেই মারতে পারে না, আর না তারা খারাপ কিছু করতে পারবে, সে যতই শক্তিশালী বা বুদ্ধিমান মানুষ হোক না কেন। জুবিনের বুকে চুপটি করে নূর শুয়ে আছে। জুবিন নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত কিছুর পরেও জুবিনের মুখে জয়ের হাসি, কারণ জুবিন চিরদিনের মতো তার নূরকে কাছে পেয়েছে, আর সেটা বৈধভাবে। জুবিন নূরকে উদ্দেশ্য করে বলে, নূর, এত সহজে ভেঙে পড়লে হবে না। যারা সহজে দুর্বল হয়ে পড়ে তাদের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকা বড্ড বেশি কষ্টকর। নিজেকে শক্ত করো আর আবার বুকে সাহস নিয়ে উঠে দাঁড়াও। প্রতিটা মেয়ের মাঝে একটা আলাদা শক্তি থাকে, সেই শক্তিকে জাগ্রত করে আনো নিজের মাঝে। নিজের লড়াই নিজে লড়তে শিখো। আচ্ছা জুবিন, আমার পরিশোনার উৎসকে কে এত কষ্ট দিয়ে মারলো বলো তো? তাদেরকে একটু বুক কাঁপেনি? আমি পরি আর উৎসকে কেন এত কষ্ট, আমার পরি আর উৎসকে কেন এত কষ্ট দিয়ে মারলো? আমাকেই মেরে ফেলতো। কে করছে এমন কাজ সেটা তো তোমাকে বের করতে হবে। তুমি চাও না সেই নিকৃষ্ট জানোয়ারটার শাস্তি হোক? আমিও চাই। আমি অনেক ভালোবাসি উৎসকে, অনেক অনেক বেশি ভালোবাসি, আর খুব মিস করি ওকে। আমি মনে হয় সত্যি ওর মতো তোমাকেও ভালোবাসতে পারবো না জুবিন। আরে পাগলি, আমাকে উৎসের মতো ভালোবাসতে হবে না পাগলি, শুধু তোমার মনে একটু জায়গা দিও তাহলেই হবে। আর কিছু চাই না আমি। তবে তোমাকে আমি বড্ড বেশি ভালোবাসি নূর, আর তোমাকে পেয়েছি শুধু আমার হৃদস্পন্দনের টানে। এই বুকে কান পেতে শুনতে থাকো, বুঝবে এই হৃদয়ের প্রতিটা স্পন্দন বারবার তোমার নাম জপ করছে। তারপর জুবিন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে থাকে। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা, নতুন সকালের সৃষ্টি, নতুন করে পথ চলা, নতুন করে মনের জোর, নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু। নূর ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিচে চলে যায়। তারপর রান্নাঘরে গিয়ে পরোটা আর মাংস রান্না করে। সব খাবার ডাইনিং টেবিলে গুছিয়ে রাখে আর জুবিনকে ডাকতে যায়।
জুবিন উপর হয়ে আরামসে ঘুমাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট দুইটা বাচ্চাদের মতো লাল টকটকে, মুখে খোঁচা খোঁচা দাড়ি। নূর মুচকি হেসে জুবিনের কপালে আদর দিয়ে উঠতে যাবে, তার আগেই জুবিন 2 হাত দিয়ে নূরকে জড়িয়ে ধরে আর 2 হাত দিয়ে নূরের মুখটা ধরে, আর তারপর টিপ টিপ করে চোখ খুলে। প্রতিদিন আমার সকালটা যেন এভাবে শুরু হয়। প্রতিদিন তুমি আমার কপালে আদর দিবে আর আমি 2 হাত দিয়ে তোমার মুখটা ধরে প্রথমে চোখ খুলে যাতে তোমার মুখটি দেখতে পাই। বাহ বাহ, পাগলের ডাক্তাররা আবার এত রোম্যান্টিক হয় জানা ছিল না তো। হয় সময় মতো বুঝে যাবেন পাগলের ডাক্তাররা ঠিক কতটা রোমান্টিক হয়। আপাতত এতটুকুই বুঝুন ম্যাম। কামড় দিলে কেন? যেই তো বুচু নাক, আর কামড় দিছি বেশ করছি। ভালো, আমার বুঝছো না। ডক্টর নিশির নাকটা তো লম্বা। যাও না, যাও ওর কাছে যাও। তোমরা মেয়েরা এত হিংসুটে কেন? আমরা ছেলেরা তোমাদের খুদ ধরলে যাকে তাকে টানো কেন সময়? আমরা ড্যাব ড্যাব করে তাকালে সমস্যা নেই, আমরা বললেই সমস্যা। একটা লুচুর দল। আমাকে বলছো ঠিক আছে মানলাম, বাট আলোমনির পাঠকরা কি করলো? ওদের টানছো কেন? ওরাও লুচু কারণ পাঠকরা মিষ্টু আপুর প্রেমে পড়েছিল। ওরাও মনে মনে চায় মিষ্টু আপুর মতো বউ। আপনি কি সত্যিটা বলছি তো সেটা দেখে দাঁত কেলিয়ে হাসছে আর মনে মনে ভাবছে এটা নিয়ে কমেন্ট করবে। বাট তুমি বুঝলে কি করে? আমি বুঝিনি, রাইটার বুঝেছে। আর আলোমনি আমাকে বলেছে, কারণ আলোমনি সাইকোলজির ছাত্রী, তাই টুকটাক পাঠকদের মনের কথা বুঝতে পারে। হয়েছে বউ, এবার চুপ করো, নয়তো তুমি তো মার খাবেই, আমাকেও মায়ের খেতে হবে। সত্যি কথা বললেই দোষ। হয়েছে, আর ডাক দেখাতে হবে না, এবার আদর দেওয়ার একটা। নূর মুচকি হেসে জুবিনের কপালে, গালে, থুতনিতে, নাকে আদর দেয়। জুবিন দুষ্টু হেসে ঠোঁট দেখিয়ে দেয়। নূর উঠে দৌড়ে দিতে যায় আর জুবিন নূরের ওড়না ধরে ফেলে। নূরও কম যায় না, ওই ওড়নাটা জুবিনের দিকে ছুঁড়ে মেরে অন্য ওড়না নিয়ে দৌড় দিয়ে বের হয়ে যায়। আর নূর দৌড়ে যাওয়ার সময় জুবিনকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলে। জুবিন হ্যাবলার মতো তাকিয়ে থেকে একটু জোরেই বলে উঠল, এই জন্যই বিয়ের পর মেয়েদের সালোয়ার কামিজ পরতে দেওয়া উচিত না। আর নূর, তোমাকে বলছি না তুমি এবার থেকে শাড়ি পরবে আর এসব হাবিজাবি পরবে না। দূর, মোটটাই নষ্ট করে দিল। পারবো না আপনার কথা শুনতে। শাড়ি পরে হাঁটতে পারি না আমি, আর ঠিকমতো গাড়ি সামলাতেও পারি না। ওরে দুষ্টু, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শোনা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে জুবিন নূরকে ধরতে যায় আর নূর এবার এক দৌড়ে নিচে চলে যায়। জুবিন হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়, তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেতে বসে। জুবিনের কোলে বসে আছে নূর, আর জুবিনের কোলে বসেই নূর জুবিনকে খাইয়ে দিচ্ছে। জুবিন নূরের দিকে তাকিয়ে বলে, উৎস আর পরীর খুনিকে ধরতে পারলে কি করবে তুমি? যদি সেটা তোমার কাছে কেউ মনে হয় তো তাকে শাস্তি দিতে পারবে তো? তখন হাত কাঁপবে না তো? তো পিছিয়ে যাবে না তো? সে আমার যতই আপনজন হোক না কেন, আমি তাকে ছাড়বো না জুবিন। ওরা আমার কলিজাদের আমার থেকে কেড়ে নিয়েছে, আমি কিছুতেই ওদের ছেড়ে কথা বলবো না। গুড, এই জেটটাই আমি তোমার মাঝে দেখতে চেয়েছিলাম। আমি নূর, এবার যুদ্ধে নামবো, আর সেটা খুব তাড়াতাড়ি। জুবিনও নূরকে খাইয়ে দিল, তারপর রেডি হয়ে হসপিটালে চলে গেল। নূর একা একা বাসায় বসে কি করবে, তাই বাসাটা ঘুরে ঘুরে দেখছে। নূর বাসাটা ঘুরে বুঝলো জুবিন খুব গোছালো একটা ছেলে। নূর রান্নাঘরে গিয়ে বেশ কয়েক পদের রান্না করে ফেলল। পরীর জন্য রান্না শিখেছিল নূর। নূর সব রান্না শেষ করে শাওয়ার নিল, তারপর নামাজ ছেড়ে নিল। তারপর জুবিনকে কল দিতেই রুমের পাশে ফোন বেজে উঠল। নূর পেছনে তাকিয়ে দেখে জুবিন ওর পেছনে দাঁড়িয়ে আছে। তারপর দুইজন একসাথে খেয়ে নিল। নূর জুবিনের মুখের দিকে তাকিয়ে দেখল জুবিন কিছু একটা ভাবছে। নূর জুবিনের কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো যে, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? কোনো সমস্যা? হসপিটালে এর আগে একটা মানসিক রোগী গর্ভবতী হয়েছিল, ওটা প্রমাণ জোগাড় করেছিলাম, বাট ফোনটা চুরি হয়ে গেছে। শ্রাবণের কাছে একটা কপি ছিল, ওটা হসপিটাল কমিটিকে দেখিয়েছি, বাট ওটা ব্যাপারটা চেপে যাচ্ছে। কেন চেপে যাচ্ছে কেন? আসলেই এটা করছে হসপিটালের মালিক ইব্রাহিম শেখের একমাত্র বখাটে ছেলে রকি শেখ। আমাকেও বলছে ব্যাপারটা চেপে যেতে, এটাতে নাকি হসপিটালের বদনাম হবে। সব শাস্তি সবার সামনে দিতে হবে, এই কথা কোথায় লেখা আছে শুনি? মানে? তুমি দাও শাস্তি, তবে তোমার মতো করে,
যাতে এমন ভুল আর না করতে পারে। আর তুমি যে এটা করছো এটাও যেন কেউ না জানে। রাইট, তাই হবে। জুবিন আর নূর অনেক কিছু নিয়েই আলোচনা করলো। তারপর জুবিন হসপিটালে চলে গেল আর নূর ঘুমিয়ে গেল। বিকালে নূর ঘুম থেকে উঠে জুবিনকে 3 বার ফোন দিল, বাট জুবিন কল কেটে দিল। নূর বেড থেকে উঠে নামাজ পড়ে নিল। তারপর 1 মগ কফি করে ছাদে চলে গেল। নূর কফি খাচ্ছে আর বিকেলে মৃদু বাতাসটা উপভোগ করছে। নূর খেয়াল করলো কেউ ওকে ডাকছে। নূর নিচে তাকিয়ে দেখলো এক বাচ্চা মেয়ে ওকে ডাকছে। নূর ওকে ইশারায় দাঁড়াতে বলে নিচে চলে গেল। তারপর নিচে গিয়ে বাচ্চাটাকে বলল, কিছু বলবে আমাকে? হ, কেবল পুষ্কনি থেকে এই শাপলাগুলা তুলে আনছি। নিবেন এই শাপলাগুলান? একেবারে টাটকা। লন না আফা, শুধু 10 টাকা দেন, তাইলেই হইব। নিব তো। আগে বলো তোমার নাম কি? আমার নাম পুষ্প। তাহলে লন এই শাপলা ফুল। তাহলে লন এই শাপলা ফুলগুলান। আপনার কি কি ফুল ভালো লাগে আমারই কল, আমি আপনার আইনা দিব। তুমি কি ফুল বিক্রি করো? হ, আমি ফুল বেচেই খাই। আফা, টেহাটা দেন, আমি জায়গা। পুষ্প, তুমি প্রতিদিন বিকেলে আমাকে ফুল এনে দিবা আর আমার সাথে গল্প করবা, তাহলে আমি তোমাকে টাকা দিব। আসবে আমার সাথে গল্প করতে? হ, আইবুনি। আর আপনার লাইগা কি ফুল আনতে হইব আমারই কন। তোমার ইচ্ছে মতো ফুল আনবে আর আমার আপু ডাকবে, আর আমি আপু ডাকবে, কেমন? আমারও না তোমার মতো একটা বোন ছিল, সে আর নেই, ওই দূর আকাশে তারা হয়ে গেছে। আচ্ছা আপু, ডাকুমনি। তাহলে এখন আমি জায়গা। দাঁড়াও, টাকাটা নিয়ে যাও। নূর পুষ্পকে 500 টাকার একটা নোট দিল। পুষ্প নিতে চাচ্ছিল না, জোর করে নোট দিল। পুষ্প খুশিতে নূরকে জড়িয়ে ধরে নূরের গালে আদর দিল। নূর পুষ্পকে 2 হাতে 2টা আপেল দিল। পুষ্প আপেল খেতে খেতে তিরিং বিরিং করে লাফাতে লাফাতে চলে গেল। নূর শাপলা ফুলগুলো নিয়ে রুমে চলে গেল। তারপর মাগরিবের নামাজ পড়ে নিয়ে রাতের রান্না সেরে ফেলল। একটু পরে কলিং বেল বেজে উঠতেই নূর গিয়ে দরজা খুলে দিল। নূর জুবিনকে দেখে বলল, এত দেরি কেন? আমার তো খুব ক্ষুধা লাগছে। আগে বলবে না? ওকে, আমি 1 দৌড়ে যাবো আর 2 দৌড়ে ফ্রেশ হয়ে আসবো। ওকে। জুবিন ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। জুবিন ওর জিন্স প্যান্টের পা উপরে একটু তুলে হাত পায়ে মুখে পানি দিয়ে ধুয়ে নিল আর একটা হালকা আকাশি কালার গেঞ্জি পরে নিল। তারপর টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে নিচে আসলো। নূর ভ্রু কুঁচকে জুবিনের দিকে তাকিয়ে বলল, আবার কোথাও বের হবে নাকি? আর আমার সাথে তুমিও বের হবে। খেয়ে এখন নাও, একটু কাজ আছে, ওইটাই করতে যাব। এত রাতে আবার কোথায় বের হবে? না গেলে কি হবে শুনি? আগে খেয়ে নি, তারপর বলি। তারপর 2 জন খেয়ে নিল। তারপর জুবিন নূরকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। নূর বুঝতে পারছে না ওরা কোথায় যাচ্ছে, তবে যেখানেই যাচ্ছে নূরের এখন ভালোই লাগছে, কারণ রাতে জার্নি নূরের খুব পছন্দ। নূর বাইরে তাকিয়ে আছে। আজকে আকাশে অনেক তারা ঝিকমিক করছে। নূর গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে সাইডের গাছপালাগুলো দেখছে। খুব দ্রুত জুবিন গাড়ি ড্রাইভ করছে, এজন্য বাতাসটাও বেশি লাগছে, যার কারণে নূরের চুলগুলো এলোমেলো হয়ে গেছে। নূর খেয়াল করলো একটা নিরিবিলি রাস্তা দিয়ে ওদের গাড়িটা যাচ্ছে। চারদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। নূরের শরীর শিউরে উঠল, কারণ নূর অন্ধকার খুব ভয় পায়। নূর জুবিনের পাশে গিয়ে শরীরে ঘেঁষে বসলো। জুবিন মুচকি হেসে 1 হাত দিয়ে ড্রাইভ করছে আর আরেক হাত দিয়ে নূরকে জড়িয়ে ধরে রাখে। নূর জুবিনের সাথে টুকটাক কথা বলছে আর জুবিন সেটার উত্তর দিচ্ছে। তারপর নূর খেয়াল করলো জুবিন গাড়ি থামালো একটা কারখানার সামনে আর নূরকে নামতে বলে জুবিনও গাড়ি থেকে নেমে পড়ে। ওরা ভেতরে গেল আর ভেতরে গিয়ে নূর দেখলো একটা লোককে চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা আছে। নূর জুবিনের দিকে তাকালো, তখন জুবিন বলল, এটাই পড়ি। আর উৎসের খুনি তোমার অদৃশ্য আরেকটা শত্রু, যাকে দেখলে আমার মতো তুমিও অবাক হবে। জুবিন একজন লোককে ইশারা করতেই সেই লোকটি অপরাধীর মুখ থেকে কালো কাপড়টা সরিয়ে ফেলল। নূর অবাক চোখে উনার দিকে তাকিয়ে দেখল, কারণ লোকটি নূরের বাবা না। নূর আর জুবিন ভেবেছিল এমন কাজটা নূরের বাবাই করছে, বাট এখন দেখছে এই খেলাতে আরেকজন ঘোড়ার চাল দিয়ে বসে আছে। আমি ভেবেছিলাম আমার বাবা, বাট উনি তো আমার আপন মামা।
এটা কি করে সম্ভব? না না, আমার মামা এমন কাজ করতেই পারে না। জুবিন, তোমার কোথাও বুঝতে ভুল হয়েছে। তা মামা শ্বশুর, আপনি কি বলবেন নাকি আপনার নতুন করে আপ্যায়নের ব্যবস্থা করব? নূরমা, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে, এমন ভুল আর হবে না। তার মানে তুমি এসব করছো মামা? মাফ তো পরের কথা, আগের আসল কাহিনীটা তো বলুন। আপনার মহৎ গুণের কাজগুলো নূরের তো জানা দরকার, তাই না? আপনি যে ভালো মানুষের মুখোশ পরা অমানুষ সেটা আগে জানান, বলুন, নয়তো জান নিয়ে ফিরতে পারবে না। জুবিন বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মেরে ফেলো না। তুমি তো ডাক্তার, তুমি তো মানুষ বাঁচাও। আপনি ঠিক বলছেন, আমি ডাক্তার আর আমি মানুষের সেবা করি, তবে জানে যেমন বাঁচাতে পারি জান নিতেও পারি। এবার বেহুদা না বকে আসল কথা বলুন। আসলে আমি পরি আর উৎসকে মেরে ফেলেছি। আমি পরীকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলাম, তখন উৎস কিভাবে যেন জেনে যায় আর আমাকে বাধা দেয় পরীকে নিয়ে যেতে। আমি উৎসকে বলেছিলাম যে ওকে ভাগ দেব যদি ওর মুখ বন্ধ রাখে তো, বাট উৎস আমাকে থ্রেট দেয় যে আর বলে ফিরতে পারলে আমার অবস্থা নাকি খারাপ করে ফেলবে। এত করে বুঝালাম, তাও আমার কথা শুনলো না। উৎস এভাবে ওদের অনেক মারধর করতাম, তাও উৎস বলতো নাকি সে নূরকে ঠেকাতে পারবে না বলে চিৎকার করতো। তাই ওদের চিরতরে রাস্তা থেকে সরিয়ে ফেলছি। আর এটা আমি করিনি, এখানে তোর বাবাও জড়িত, কারণ উনি আমাকে পরীকে কিডন্যাপ করতে সাহায্য করেছে। আমি আর তোর বাবা মনে করতাম তোর বিয়ের পর উৎস তোর প্রপার্টি নিয়ে যাবে, এজন্য আমরা চেয়েছিলাম পরীকে কিডন্যাপ করে তোর থেকে সব কেড়ে নিতে, বাট উৎস তো কথাই শুনলো না। তাই বলে ওদের এত কষ্ট দিয়ে মারবে? তুমি কি সত্যি কোনো মানুষ মামা? আমাকে আগে বলতে, আমি তোমাদের সব দিয়ে দিতাম। এত অভিনয় কেন মামা? কেন তোমরা আমার থেকে ওদের কেড়ে নিলে মামা? তোমার একটু হাত কাঁপলো না মামা? আমি সেদিন ড্রিঙ্ক করে এসেছিলাম, এতবার করে বললাম, বাট ওদের বোঝাতে পারলাম না। আর পরিটাও কানের কাছে কেউ কেউ করতো, বিরক্ত লাগতো, তাই ওদের চিরতরে শেষ করে দিয়েছি। ওদের খাবারের হাই ডোজের ঘুমের মেডিসিন খাইয়ে দিয়েছি, আর ওরা মারা গিয়েছিল, তাও আমার রাগ কমছিল না। তারপর পাথর দিয়ে ওদের মুখ থেতলে দিয়েছি। ওই বাচ্চাটাকে মারতে আপনার একবারও বুক কাঁপলো না? আপনি আসলেই অমানুষ। মামা হন আপনি পরীর। মা শব্দের মানে জানেন? 2 বার পরপর মা মা শব্দটা দিয়ে মা মা ডাকটা তৈরি। আজকে মামা ডাকটাকে কলুষিত করে দিয়েছেন আপনি। জানেন, মামা ডাকটাকে আমরা সবসময় নিরাপদ একটা জায়গা ভাবি, ঠিক মায়ের মতো। এই জন্য মা শব্দ দিয়েই মামা ডাকটা তৈরি। বাট আপনি, ছি, আপনার সাথে কথা বলতে আমার বিবেকে বাঁধছে। মামা এতটা লোভী তুমি? এত লোভ তোমার? ওই নিষ্পাপ বাচ্চার আকুতি মিনতি তোমার কানে পৌঁছলোই না? তুমি কি আসলেই মানুষ মামা? এত কষ্ট কেন দিলে ওদের বাবা? কেন দিলে? মামার হাত পা খোলা ছিল। উনি চুপ করে বসে কিছু সময় মনে মনে পালানোর বুদ্ধি আঁটল। নূরের কান্না দেখে জুবিন নূরের কাছে যেতেই মামা উঠে দৌড় দিল। মামার দৌড় দেখে জুবিনের গার্ডরা মামার পেছনে দৌড়াতে থাকে আর থামতে বলে। একটা সময় মামা পেছনে ঘুরে দৌড়াতে গিয়ে একটা পুকুরের মতো জায়গায় পড়ে যায়। জুবিন আর নূর দৌড়ে আসে। মামা লাফ দেওয়া দেখে সাথে সবাই ছিটকে দূরে সরে যায়, কারণ এখানে অ্যাসিড তৈরি হয় আর উনি অ্যাসিডের ভেতর পড়েছে। গরম তেলে কোনো চিপস দিলে যেমন সাথে সাথে ফুলে ওঠে, তেমনি মামা অ্যাসিডে পড়ার সাথে সাথে ঝলসে ওনার কঙ্কাল ভাসতে থাকে। নূর এটা দেখে সাথে সাথে সেন্স হারায়। জুবিন নূরকে ধরে আর গার্ডদের বলে কঙ্কালটা তুলে জঙ্গলে ফেলে দিতে, কারণ পাপ বাপকেও ছাড়ে না। এটাই তার প্রমাণ। মামা যেমন পরীর আর উৎসের মুখ থেতলে দিছে, তেমনি আজকে মামাকে অ্যাসিডে ঝলসে দিছে। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আর অ্যাসিডে বানানো হয়। জুবিন চেয়েছিল সত্যিটা জেনে পুলিশকে দিতে, বাট মামার বোকামির কারণে এমনটা হয়েছে। সত্যি বলতে, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। জুবিন নূরকে নিয়ে বাসায় চলে যায় আর সেন্স ফেরায়। নূর জুবিনকে দেখে হাউমাউ করে কান্না করতে থাকে। জুবিন নূরকে বলে, অপরাধী শাস্তি পেয়েছে বলে কষ্ট পাচ্ছ নাকি মামাকে হারিয়েছো বলে কষ্ট পাচ্ছ? আমি শাস্তি দিতাম মামাকে, বাট কি হয়ে গেল? উনার বোকামির জন্য উনার এমন মৃত্যু। এবার পালা তোমার বাবার। উনার সাথে দেখা হবে কালকে, একসাথে
সব ভাইরাস দূর করব। পরের দিন সকালে নূর ভয় পেয়েছে ওইভাবে ওর মামাকে ঝলসে যাওয়া দেখে। জুবিন ব্রেকফাস্ট রেডি করে নূরকে খাইয়ে দিচ্ছে আর দুষ্টু হেসে বলে, বাসায় একা একা থাকতে কি তোমার কষ্ট হচ্ছে? সময় কাটছে না আমার, ভালো লাগে না একা বাড়িতে। একটা জুনিয়র নূর আসলে কেমন হয়? এই ছিল তোমার মনে, ফাজিল। গাছ থাকলে ফল হবেই, তাই না? আচ্ছা জুবিন, তোমার বাবা কই? তাদের কথা বলো না কেন? আমার বাবা মা কেউ নেই। আমি রাস্তায় নাকি পড়েছিলাম। কোনো এক দয়াবান আমাকে নাকি রাস্তা থেকে তুলে অনাথ আশ্রমে রেখে গিয়েছিল। তার কিছুদিন পর একজন আমাকে অ্যাডপ্ট নেয়। ওনার বউ বাচ্চা কেউ ছিল না। যে আমি অ্যাডপ্ট নিয়েছিল তাকে আমি ভালো বাবা বলে ডাকতাম। উনি বিয়ে করেছিল, বাট বিয়ের 4 দিনের মাথায় ভালো মা নাকি মারা যায়। তারপর আর বিয়ে করেনি ভালো বাবা, কারণ উনি ভালো মাকে খুব ভালোবাসতো। আর আমাকে বলতো ভালোবাসার মানুষটাকে সবসময় আগলে রাখবে, দেখবে তারাও তোমাকে মন উজাড় করে ভালোবাসবে। আর বলতো ভালোবাসা এমন একটি জিনিস যেটা ভালোবাসতেও শিখায়। ভালো বাবা আমাকে উনি নিজের হাতে মানুষ করছে, আমাকে ডাক্তার বানিয়েছে, আমাকে খুব ভালোবাসতো আর আমিও খুব ভালোবাসতাম ভালো বাবাকে। তারপর উনি হঠাৎ করে চিরতরে আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে আমি একা। ওরা খেয়ে নূরের বাসায় গেল। নূরের বাবা খুব ভালো অভিনয় করলো আর ওদের আদর যত্নের কোনো ত্রুটি রাখেনি। তারপর সবাই একসাথে আড্ডা দিতে বসলো। হঠাৎ নূর জুবিনের দিকে তাকিয়ে বলল, সৎ বাবা আমার সব প্রপার্টি এবার থেকে আমি দেখব। আজকে থেকে আপনার ছুটি। এবার এই পেপারে সাইন করে আপনি অবসর নিন এসব থেকে। আর হ্যাঁ, আজকে থেকে আপনার চুরি করার দিন শেষ। নূরের এই কথা বলতেই কেউ একজন ঠাস করে নূরের গালে একটা চর বসিয়ে দিল। নূর ঘাড় ঘুরিয়ে দেখে চরটা আর কেউ না, চরটা মেরেছে জুবিন। নূর অবাক হয়ে জুবিনের দিকে তাকিয়ে আছে। জুবিন নূরের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলছে, এসব কেমন ধরনের ভদ্রতা নূর? উনি তোমার বাবা, আর বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তুমি এতটা অসভ্য মেয়ে জানতাম না তো। তুমি আমাকে মারলে? এমন ব্যবহার দেখলে আবার আরেকটা দিব। থাক বাবা, ও ছোট মানুষ, ওর কথায় আমি কিছু মনে করিনি। মনে করবেন কি করবে? গায়ে যে গন্ডারের চামড়া। কিছু বললে? না না, কিছু বলিনি। নূর যাও, বাবাকে সরি বলো এখনই। নূরমা, কি হয়েছে তোর? এইভাবে কথা বলছিস কেন মা? তুই তো এইভাবে কারোর সাথে কথা বলিস না। ওর মন ভালো নেই আন্টি, আপনি আমাদের সাথে আমাদের বাসায় চলেন, ওর সাথে কিছু সময় থাকুন, ওর মনটা তাহলেই ভালো হবে। ওখানে যাওয়ার কি দরকার? আজকে তোমরা এখানেই থেকে যাও, আমরা সবাই একসাথে থাকি। জুবিন বাবা, তোমার সাথে আমার কথা আছে, তুমি আজকে থেকে যাও এখানে। বাবা, আরো অমত করো না, আজকে এখানেই থেকে যাও। নূর আর কিছু না বলে ওর রুমে গিয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর উৎসের একটা ছবি বের করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুবিন নূরের রুমে এসে দরজার লক দেয়। তারপর নূরের উপরেই শুয়ে পড়ে। নূরের চুল সরিয়ে একটা আদর দেয়। নূর উঠতে গেলে জুবিন নূরকে জড়িয়ে ধরে গালে আদর দেয় আর বলে, আমার নামে উৎসের কাছে নালিশ করা হচ্ছে বুঝি? রাগ করছেন ম্যাম? বেশি জোরে লাগছে? একটু আদর দিয়ে দেই। আসলে জুবিন, আমাকে কিছু বলতে হবে না। আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবা। আর তুমিও যদি ঠকাও তো সেদিনই নূর বলে পৃথিবীতে কারোর অস্তিত্ব থাকবে না। এই উৎস অনেক সুদর্শন, কোনো হিরোর থেকে কম না। তুমি নিজেও কারোর থেকে কম না, তাই না? তাই নাকি? তুই আমাকে তাহলে ভালো করে দেখছো? বাহ, না দেখার কি আছে শুনি। আচ্ছা নূর, উৎসের সবচেয়ে বেশি কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগতো? ওর হাসিটা আর বাম পাশের বাঁকা দাঁতটা আমার মন ভালো করার জন্য যথেষ্ট ছিল। উৎসের কোনো অহংকার ছিল না, খুব মিশুক ছিল উৎস। আর আমার কোন জিনিস তোমার ভালো লাগে? ভালো লাগার মতো আমার মধ্যে কিছুই নেই নূর। থাক, বলতে না জোর করবো না তোমাকে। তোমার চোখ। আর তোমার চোখ যে কাউকে ঘায়েল করতে পারে খুব সহজে। এই চোখের সব ভাষা আমি পড়তে পারি। এই জন্য একবার বলাতে বন্ধু বানিয়ে নিয়েছিলাম, আর একবার বিয়ে করবে বলাতে তাও রাজি হয়ে গিয়েছিলাম। এই চোখের ভাষা পড়ে আমি বুঝেছি তুমি কখনো কাউকে ঠকাতে পারো না। তাহলে বলো তো, এখন আমার চোখের দিকে তাকিয়ে বুঝছো? আমার জন্য অসীম ভালোবাসা।
আমাকে চর মেরে নিজে কষ্ট পাচ্ছ। কষ্ট পেও না, আমি ব্যথা পাইনি জুবিন, তবে এখানে বড্ড কষ্ট হয়। জুবিন আর কিছু না বলে নূরকে এক টানে ঘুরিয়ে জড়িয়ে ধরে বুকের সাথে। এত শক্ত করে জড়িয়ে ধরছে যে নূরের মনে হচ্ছে দম আটকে মারা যাবে। জুবিন শুধু পারছে না নূরের বুকের মধ্যে ঢুকিয়ে নিতে। জুবিন কিছু একটা বলতে যাবে তার আগেই কেউ দরজা নক করে। নূরের বাসার বুয়া বলে জুবিনকে নাকি নূরের বাবা ডাকছে। জুবিন নূরের কপালে আদর দিয়ে বলে, উৎসের মতো হয়তো ভালোবাসতে পারবো না, তবে আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি নূর। উৎসের সাথে আমার কোনো শত্রুতা না ছিল আর না এখন আছে। তুমি আগে ছিলে উৎসের, বাট এখন শুধু আমার। তোমার উপর শুধু আমার অধিকার, আর কারো না। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমার। জুবিন কথা বলে মুচকি হেসে চলে যায়। জুবিন আর নূরের বাবা সামনাসামনি কথা বলছে। নূরের বাবা মুচকি হেসে জুবিনকে ধন্যবাদ দেয়। জুবিনও মুখে রহস্যের হাসি ঝুলিয়ে রেখে বলে, যা পাবেন হাফ শেয়ার আমার। আর এত কষ্ট করে যদি শূন্য হাতে বাসায় ফেরাটা বোকামি বলে মনে হচ্ছে তাই। যাক, তাহলে বুঝলে, খুব ভালো হলো। গুড, ভেরি গুড। নূর, ওই পেপারটা দিলে সাইন করে দিবেন, কারণ ওটা ডুপ্লিকেট পেপার। তবে আমার সাথে একদম চালাকি করতে যেও না, ফল ভালো হবে না। সেম কথা আমি যদি বলি শ্বশুরমশাই, আপনিও বেশি চালাকি করতে যাবেন না। আমাকেও কাঁচা খেলোয়াড় ভাববেন না। আমাদের খেলা যখন একটা হলে পাল্টি খাওয়ার কোনো দরকারই নেই। এবার বলেন তো, পরীর কি দোষ ছিল? পরীর কি দোষ ছিল? শুধু শুধু বাচ্চাটাকে মানলেন কেন? আর উৎসের কি দোষ ছিল? না মানে আমাদের টার্গেট যখন এক, তাহলে সব খোলাসা করে নেওয়াটাই বেটার, তাই না? পরিবার উৎসের কোনো দোষ নেই। ও বেচারা ভালো মানুষের তার প্রমাণ দিতে গিয়ে প্রাণ হারালো। আর পরীকে মারতে চায়নি, নূরের মামা রেগে ওদের মেরে ফেলেছে। আপনি কিছু বলেননি কেন? কারণ পথের কাঁটা দূরে সরলেই তো আমার লাভ, তাই না? নূরের মাকে তো বিয়ে করেছিলাম এই রাজত্বের রাজ করার জন্য। তবে নূরের মামা অনেক বোকা। এই বোকা মনে করেছিল ওকে ভাগ দেব, বাট ও জানতো না ও কানা করেও পাবে না। শুধু শুধু ওকে ব্যবহার করতাম। নূরকে ভুল মেডিসিন দিতেন কেন? ওকে বললেই তো সব কিছু নিয়ে নেওয়া যেত ওর থেকে। তাহলে এসব করার কারণ? পাগল করে হলে তো একদিন আর এসব চাওয়ার সুযোগটাও পেত না, তাই না? এই হসপিটালে আমি লোক লাগিয়ে রেখেছিলাম সব সময় নূরকে ফলো করার জন্য। তারপর তুমি এলে আমার খেলা ঘুরিয়ে দিলে। আমি তো জানতাম না যে এমন হবে। সো যাই হোক, ভাগ যেন সমান সমান হয়। তবে নূর আর পরীকে আপনি কোনোদিন ভালোই বাসেননি, তাই না? ওদের মন থেকে সত্যিই ভালোবাসিনি, কারণ ওদেরকে সবসময় আমার কাছে উটকো ঝামেলা বলে মনে হয়েছে। জুবিন, তুমি যথেষ্ট বুদ্ধিমান আর যথেষ্ট সুদর্শন একটা ছেলে। নূরকে ব্যবহার করে ছেড়ে দাও। আর নূরের থেকেও অনেক ভালো জিনিস আছে আমার কাছে, লাগলে বলবে, সব ম্যানেজ করে দেব। তা আপনার এখনো মাল লাগে নাকি? ছেলে মানুষ কখনো বুড়ো হয় না, বুঝলে? আর এরা হচ্ছে শরীরে আরও এনার্জি বাড়ায়। তাই তো বলছি, লাগলে বলবে, কেমন? বেশ কয়েকজন আছে। লাগবে তো বলবো। এক জিনিস আর কতদিন? ওইটাই তো বলছি। যাক, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। চলো, অনেক কথা হলো, এখন রুমে যাই, নয়তো নূর ডাউট করবে। তারপর জুবিনরা সবাই একসাথে ডিনার করলো। খুব মজা করছে সবাই আর খাচ্ছে। হঠাৎ নূরের আম্মু বলে উঠল, নূর, আমাদের একটা খেলার সাথে উপহার দাও। আর কতদিন বাঁচবো? বয়স তো আর কম হচ্ছে না। জুবিন সাথে সাথে বিষম খায়। এমনভাবে বিষম খেয়েছে যে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নূর লাফ দিয়ে উঠে জুবিনকে পানি খাওয়ায় আর জুবিনের মাথায় পিঠে হাত বুলাতে থাকে। নূরের আঁচল দিয়ে জুবিন মুখ মুছে নেয়। নূর এখনও জুবিনের পিঠে হাত বুলাচ্ছে। এটা দেখে নূরের আম্মুর মুখে হাসি ফুটে। কাশতে কাশতে জুবিনেরও মুখে হাসি ফোটে নূরকে ওর জন্য উতলা হতে দেখে। সবাই আবার খাওয়াতে মনোযোগ দিল। জুবিন মনে মনে বলছে, শাশুমা, আপনার মেয়ে আমাকে টাচ করতেই দেয়, আর আপনি খেলার সাথী নিয়ে পড়ে আছেন। ওয়েট করুন আপাতত। আমার ভাগ্য খুললে আপনার ভাগ্যতে খুলবে, আর নানু ডাক শুনবেন। জুবিন খেয়াল করলো নূর জুবিনের পায়ের নখ চেপে আছে। নূরের পায়ের নখে ও ব্যথা পাচ্ছে, বাট কিছু বলছে না। জুবিন দুষ্টু হেসে নূরের পা চেপে ধরে। নূরের পায়ে
সুরসুরি দিতে থাকে। এবার নূর কোনো রকম জুবিনের থেকে পা ছাড়িয়ে খেয়ে উঠে রুমে চলে যায়। পরের দিন সকালে ভোরে কেউ অনবরত কলিং বেল বাজিয়েই যাচ্ছে। নূরের আম্মু দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। নূরের আম্মু পুলিশ দেখে নূরকে ডাকলো। নূর ওর আম্মুর ডাক শুনে দৌড়ে আসলো, সাথে জুবিনও আসলো। মুখে রহস্যময় হাসি ঝুলিয়ে রেখে পুলিশ হনহন করে রুমে ঢুকে সার্চ করা শুরু করলো। তারপর নূরের বাবাকে ধরে আনলো। নূরের বাবা চিৎকার করছে। জুবিন নূরের বাবার কাছে গিয়ে বলল, চিৎকার করে এনার্জি নষ্ট করবেন না শ্বশুরবাড়ি মশাই। জেলে যাচ্ছে, নিজের খেয়াল রাখবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, কেমন? হ্যাপি জার্নি। এসব কি বলছো জুবিন? তোমার মাথা ঠিক আছে? কাকে কি বলছো? এসব কি হচ্ছে? জুবিন রুমে গিয়ে কালকে ওর আর নূরের বাবার কি কথা হয়েছিল সেটাই সবাইকে শোনায়। নূরের আম্মু কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। উনি কল্পনাও করেনি যে নূরের বাবা এত নিকৃষ্ট আর লোভী মানুষ। উনি ধপ করে বসে পড়ে। উনি কি বলবে খুঁজে পাচ্ছে না। একটা পুলিশ জুবিনকে বলল, এই রেকর্ডটা আমাকে দিন, এটা কাজে লাগবে সাক্ষী হিসেবে। এটার কপি আপনাদের ডিসির কাছে চলে গেছে। আপনাদের দেওয়া প্রয়োজন বোধ করছি না। আর আমার আদরের শ্বশুরমশাই যেন জেল থেকে ছাড়া না পায় সেই ব্যবস্থাও হয়ে গেছে। জুবিন এত কাঁচা কাজ করে না। দেখলেন তো শ্বশুরমশাই, হাতে নাতে প্রমাণও দিলাম। এটা তুমি কি করলে জুবিন? এর ফল তোমাকে ভুগতেই হবে। বের হতে পারেন কিনা দেখেন, তারপর তো পরের কথা ভেবে দেখব। আর হ্যাঁ, আপনার চেলাপেলাও যাবে, সমস্যা নাই। কালকে আপনার মুখ থেকে কথা বের করতেই আমি বউটার গায়ে হাত তুলছি। যাই হোক, এই দিনটাই অপেক্ষা করছিলাম এতদিন। আজকে সব রহস্য শেষ। পুলিশ নূরের বাবাকে টানতে টানতে নিয়ে চলে গেল। জুবিন নূরের মায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আম্মু, আপনি আমার উপর রাগ করবেন না। আমার এটা করা ছাড়ার কোনো উপায় ছিল না। বিষধর সাপ বাসায় রাখলে সে বারবার ছোবল দেওয়ার চেষ্টা করবে, আর বারবার যে আমরা বেঁচে যাব এর কোনো গ্যারান্টি নেই। তাই সাপটাকে না রাখাই ভালো। উনি নূরকে বারবার পাগল করতে চাইছিল। উনি উৎস আর পরীর মৃত্যুর কথা জানতো। উনি সব ঘটনার কালপিট। আম্মু, আমাকে মাফ করবেন। আমি আপনাদের ভালো চাই, আর আপনাদের কথা ভেবেই আমাকে এমন পদক্ষেপ নিতে হলো। আমার কোনো অভিযোগ নেই বাবা। নিজের আপনজনের থেকে ঠকলে নিজের উপর থেকে বিশ্বাস উঠে যায়। এত কিছুর পরেও আমি খুশি, কারণ তোমার মতো একটা ছেলে পেয়েছি আমি। জুবিন, জানো আমি কখনো কল্পনা করিনি নূরের বাবা নূরকে মারতে চাই। আমার নূর আমার কলিজা। আমি আমার পরীকে হারিয়েছি, কিন্তু নূরকে হারাতে পারবো না। আম্মু, আমারও কেউ নেই এই পৃথিবীতে। আজকে থেকে আমিও আপনার ছেলে হতে চাই। আমার আপনার বলে কিছু রাখতে চাই না আমি। আপনি আমাদের সাথে থাকবেন এখন থেকে। আর কোনো কথা শুনতে চাই না আমি, ব্যাস। নূর আর জুবিন মিলে নূরের আম্মুকেও ওদের সাথে বাসায় নিয়ে যায়, কারণ এখানে একা থাকলে উনি ভেঙে পড়বেন। এবার থেকে আর কোনো ভয় নয়। নূরের আম্মুর কোলে নূর শুয়ে আছে। নূর ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার উপর তোমার খুব রাগ হচ্ছে তাই না? আমার জন্য বাবাকে পুলিশে ধরে নিয়ে গেল। আমার জন্য তুমি এখন খুব কষ্ট পাচ্ছ। না রে বোকা মেয়ে, তোরাই আমার কলিজা রে। তোদের বাবার অভাব যাতে না ফিল করিস, তাই তোর মামা আমাকে বাধ্য করেছিল বিয়ে করতে। ওই জানোয়ারটা আমাকে ঠকাবে আমি ভাবতেও পারিনি। ওর জন্য আমার কোনো আফসোস নেই। আমি পরীকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। জুবিন নূর আর ওর আম্মুকে কথা বলার সুযোগ করে দিতেই বাইরে চলে গিয়েছিল জুবিন। আজকে বাইরে থেকে খাবার এনে ডিনার করবে। জুবিন বাসায় এসে তো বকবক শুরু করছে। জুবিন রান্নাঘরে খাবার সার্ভ করছে আর বকবক করছে। নূর আর ওর আম্মু জুবিনের কথা শুনে হাসছে। জুবিন চাচ্ছে নূরদের নর্মাল করতে, আর এত সহজে যে এসব ওরা ভুলে না, তাও জুবিন ওদের মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে। তারপর রাতে খেয়ে নিল সবাই মিলে। নূর রুমে বসে আছে সে কখন থেকে, বাট জুবিনের দেখা নেই। নূর রুম থেকে বের হয়ে জুবিনকে খুঁজছে, বাট মহারাজের খোঁজ নেই। ওদিকে জুবিন নূরের আম্মুর কোলে মাথা দিয়ে কথা বলছে, আর নূরের আম্মু জুবিনের চুল টেনে দিচ্ছে। জুবিন নূরের আম্মুর একটা হাত ধরে বলছে, আম্মু, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তারপরেও সেলফিশের মতো বলবো, আম্মু, নূরের মুখের দিকে তাকিয়ে তোমার ভালো থাকতে হবে। নূরের বারবার এত শক পাচ্ছে ব্রেনে, এটা নূরের জন্য এটা খুবই ক্ষতিকারক। আম্মু, নূর যদি এবার কোনো বড় ধরনের শক পায় তো নূর আর কোনোদিন সুস্থ হবে না। এই জন্য
তোমার আর আমার চেষ্টা করতে হবে ভালো থাকার, কারণ আমরা ভালো থাকলে নূর ভালো থাকবে। আম্মু, এত বছরের সংসার করছো ওই লোকটার সাথে, জানি কষ্ট হচ্ছে, তারপরে বলবো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার নূরের ভাগ্য কত ভালো, তোর মতো একটা ছেলেকে জীবনসাথী হিসাবে পেয়েছে। বাবা বিশ্বাস কর, আমার কষ্ট হচ্ছে না। কেন হবে বল? সত্যি একটা নিকৃষ্ট মানুষের জন্য কষ্ট পাচ্ছি না আমি। জুবিন, একটা কথা বলবো? বলো আম্মু। এবার তোরা 2 জন থেকে 3 জন হলে ভালো হয়। বাসায় একটা বাচ্চা থাকলে বাসায় প্রাণ থাকবে। আম্মু গো, তোমাকে একটা নোবেল দেওয়া উচিত। এই প্রথম কোনো শাশুড়ি তার জামাইকে বলছে তুই আমার জামাই না, তুই আমার ছেলে। আর প্রতিটা ছেলে মেয়ের সব থেকে কাছের বন্ধু হওয়া উচিত তার মার। তোদের ভালোর জন্য আমার যা করা লাগে করব, যা বলা লাগে বলবো, বুঝলি? এইভাবে বোকার মতো হাসিস না। তোমরা এখানে কি করছো? তোমাকে বলবো কেন? যাও তুমি এখন এখান থেকে। একদম আমার আদরে ভাগ বসাবে না, আমি আদর খাচ্ছি। আমিও আদর খাবো, সরো। নূর আর জুবিন ওর আম্মুর কোলে শুয়েই খুনসুটি করছে আর ওর আম্মু হাসছে। এরকম করতে করতে নূর একটা সময় ঘুমিয়ে পড়ে। জুবিন নূরকে কোলে তুলে নেয় আর আম্মুর দিকে তাকিয়ে ঘুমিয়ে যেতে বলে, আর জুবিন নূরকে নিয়ে ওর রুমে চলে যায়। 1 সপ্তাহ পর নূর আর ওর আম্মু এখন আগের তুলনায় অনেক নর্মাল হয়ে উঠেছে। নূর আর ওর আম্মু জমিয়ে আড্ডা দেয়, শপিং করে, ঘুরতে বের হয়। জুবিন সুযোগ পেলে জুবিনও ওদের সাথে যোগ হয়। জুবিন নূরের কাছে যতবার যেতে চেয়েছে নূর ততবার সরিয়ে দিয়েছে, তাই জুবিনও নূরকে জোর করেনি, একটু সময় দিতে চায়। সবকিছু জোর করে হয় না, আর জোর করাও উচিত না। ওদিকে ডাক্তার শ্রাবণ আর ডাক্তার নিশি বিয়ে করে নিয়েছে, চুটিয়ে সংসার করছে। নূরের মামা নিখোঁজ, ওনার কোনো খোঁজ পায়নি কেউ, তাই হাল ছেড়ে দিল। নূরের বাবা জেলেই আছে, অনেক চেষ্টা করেও বের হতে পারেনি। তবে তার সাথে যারা কাজে সাহায্য করেছিল তারাও জেলে। তারপর আর বেশ কিছুদিন পর জুবিন খেয়াল করে নূর এখন আগের মতো ওকে দূরে সরায় না। আজকে জুবিন হসপিটাল থেকে এসে খেয়ে তারপর প্রতিদিনের মতো আড্ডা দিয়ে ঘুমাতে চলে যায়। দুজনেই পাশাপাশি শুয়ে আছে। জুবিন দুষ্টু হেসে হুট করে নূরের 2 হাত বিছানায় চেপে ধরে, আর জুবিন ওর ভর ছেড়ে দেয় নূরের ওপর, আর নূরের গলায় মুখ ডুবিয়ে লিক করতে থাকে। নূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জুবিন নূরের এভাবে তাকিয়ে থাকা দেখে অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে নেয়, আর নূরের দিকে তাকিয়ে বলে, আজকে তুমি আমার ফুল হবে। ফুল হব মানে? তার আগে তুমি নামো, আমি তোমার ভর নিতে পারছি না। ভর সহ্য করার অভ্যাস করে নাও, কারণ উফ, ছাড়ো না। আর ফুল হব নাকি? আজকে তুমি আমার ফুল হবে আর আমি হব তোমার ভ্রমর। ফুল আর ভ্রমরের সম্পর্ক কেমন তুমি জানো? ভ্রমর ফুলের থেকে, তবে আমি শুধু তোমার ভ্রমর হতে চাই, আর কারো না। আজকে সেই অধিকার আমি চাই নূর। তুমি বললে তাই, না বললে নাই। তবে আজকে না শুনতে মন চাচ্ছে না। নূর, আমি কি সেই অধিকার এখনো পাবো না? এতটা খারাপ আমি? এই কথা শোনার পর নূর কিছু বলেনি, বাট জুবিনকে জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। জুবিনের মুখেও হাসি ফুটেছে, কারণ জুবিনও ওর উত্তর খুঁজে পেয়েছে। সব কথা মুখে বলতে নেই, কিছু কথা চোখের ভাষা থেকে বুঝে নিতে হয়। এতদিন কাছে থেকেও দূরে ছিল, বাট আজকে একদম নিজের করে পাবে দুজন দুজনকে, যে ভালোবাসার শেষ নেই। আজকে পরিপূর্ণ হোক ওদের ভালোবাসা, মিশে যাক দুজন একে অপরের সাথে, আপন করে নিক পবিত্র বন্ধনে, ভালোবাসার সাগরে ডুব দিক একে অপরকে ভালোবেসে।